হ্যালো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা জি যাচ্ছে। ম্যাম। আচ্ছা, এখন মনে হয় দেখাও যাচ্ছে, দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে এই যে ট্রাইগ্লিসারাইডটা তৈরি হলো, এটাকে আমরা এখন কি করব? অ্যালকালি দ্বারা এটাকে হাইড্রোলাইসিস করব, সেটা বলেছি, অথবা সোডিয়াম অথবা পটাশিয়াম দ্বারা। এটাও দেখো, হাইড্রোলাইসিস করার সময় কি করতে হচ্ছে? পটাশিয়াম এবং হাইড্রোক্সাইড, এই দুটোই তো আসলে আমাদের পজিটিভ এবং নেগেটিভ আয়ন শো করছে। তার মানে এখন আমাদের যে ট্রাই অ্যাসাইল গ্লিসারল রয়েছে, তাদের থেকে এখন কি কি করতে পারি আমরা? সেখান থেকে দেখো গ্লিসারলটা আবার ব্যাক আসবে। কিরকম? এখান থেকে শুরু থেকে আমরা একটু দেখি, CH2C, আবার গ্লিসারলে কিন্তু কি কি ফিরে এসেছে? আমরা প্রথম থেকে দেখি যে ট্রাইসল গ্লিসারলের যে CH2 ছিল, CH এবং H2C আবারও সেটা কিন্তু গ্লিসারলের এই পাশে আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে হচ্ছে এখানকার যে অক্সিজেনটা ছিল, সেই অক্সিজেনটা শুধু এর সাথে, এখানে কিন্তু অক্সিজেনটাও নাই, সরি, শুধু CH2, CH এবং CH2 এই পার্টটা প্রথমে চলে এসেছে। তারপরে অক্সিজেন থেকে যে পার্টটা, সেই পার্টটা এখান থেকে বাদ পড়েছে। কিন্তু এখানে এসে যুক্ত হয়েছে কোনটা? এই হাইড্রক্সিল গ্রুপটা। হাইড্রক্সিল গ্রুপটা কি কেন তিনটা দেখাচ্ছে এখানে আলাদা করে আবার? কারণ এখানে কিন্তু দেখো হাইড্রক্সিল গ্রুপের আমরা পটাশিয়াম হাইড্রক্সাইড শুরুতে কিন্তু 3 লেখা আছে। তার মানে 3 অণু এখানে অলরেডি রয়েছে। তার মানে এখানে আমরা আলাদা আলাদা করে অবশ্যই তিনটা হাইড্রক্সিল বসাতে পারবো, CH2, CH এবং CH2 এর খালি হাতের সাথে। বাঁধার পরে দেখো কি হবে? এই গ্লিসারলটা আবারও ফিরে আসবে। তার মানে যখন সোপ তৈরি করা হয়, সোপটার মধ্যে যে গ্লিসারলটা অ্যাপ্লাই করা হয়, সেটা আবারও সোপের মধ্যে ব্যাক আসে। তারপর সাথে দেখো সোপের সাথে আবারও সেটা তৈরি হয়ে যায়। তারপরে দেখো আর বাকি থাকলো কি তাহলে? বাকি থাকলো হচ্ছে পটাশিয়াম এই পাশ থেকে, আর এই পাশে ট্রাইঅ্যাসাইল যে গ্লিসারল রয়েছে, তার তার পুরো পার্টটা, এই পার্টটার সাথে তাহলে যদি আমরা শুধু পটাশিয়ামকে অ্যাড করে দেই, তাহলে যে কম্পাউন্ডটা তৈরি হবে, সেটাই হবে হচ্ছে আসলে আমাদের সেই কাঙ্ক্ষিত সোপ, যেটা এখানে আসলে পটাশিয়াম সল্ট বলা হচ্ছে। তার মানে বিভিন্ন রকমের যে সোপ গুলো বলি, সোপ গুলো কিন্তু আসলে অনেকটাই সল্ট প্রোডাক্ট। ঠিক আছে? তো সল্ট প্রোডাক্ট এগুলো, জি এইটা ম্যাম। হচ্ছে মেইনলি। আবার দেখা যায় যে অনেক সময় হ্যাঁ, মুখে চলে গেলে হ্যাঁ, মানে মুখে চলে গেলে একটু ফিল হয় লবণের না? মতো। বোঝা যায় কিন্তু লবণ জি লবণ ম্যাম। লাগে। জি ম্যাম। তবে একটু ঝাঁঝালো ফিলিংসও আসে জি ম্যাম। সামটাইমস কিন্তু। জি ঠিক আছে? ম্যাম। তো এগুলো কিন্তু ওই যে তোমার অ্যালকোহল আছে বলে একটু ঝাঁঝালো, গ্লিসারলের বিষয়টা আছে, ঝাঁঝালো ফিলিংস হবে। অ্যালকোহল তো একটু ঝাঁঝালোই হয়। তারপরে যেহেতু সল্ট, সেহেতু একটু সল্টি সল্টি জি ফিল ম্যাম। হবে। ঠিক আছে? তো যাই হোক, চোখে গেলে এটা, ম্যাম ওটা তো মানে জলে, তার মানে অ্যালকোহলও আছে। হ্যাঁ, অ্যালকোহলও আছে, চোখে গেলে জ্বলবে, খুবই স্বাভাবিক। তবে দেখো এখানে গ্লিসারল ব্যবহারের একটা বড় উদ্দেশ্য হচ্ছে এটা তো জার্ম কিলার হিসেবে ব্যবহৃত হবে। যে কোনো সল্ট অথবা গ্লিসারল, দেখো অ্যালকোহল এবং সল্ট দুটোই কিন্তু আমাদের বডির জন্য খুবই ভালো। কেন? কারণ জার্ম কিলার তারা, তাই না? যে কোনো ব্যাকটেরিয়া বা যে কোনো কিছুকে, আমরা যখন টনসিল ফুলে যায়, টনসিলাইটিস হয়, কেন গরম পানি দিয়ে, লবণ পানি দিয়ে গার্গল করতে বলা হয়? কারণ লবণের প্রভাবে সেই জার্মগুলো কিলড হয়, তারা আসলে লবণের প্রভাবে মারা যায়। বেশিরভাগ ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজমস গুলো লবণ পানিতে বা লবণে টিকতে পারে না। লবণের ওয়েদার তারা সহ্য করতে পারে না, লবণ ইনটলারেন্স হয়ে থাকে, সল্ট ইনটলারেন্স হয় তারা। আবার গ্লিসারল, অ্যালকোহলেরও তাই। আমরা তো স্যানিটাইজারে কেন অ্যালকোহল ব্যবহার করি? তার কারণ হচ্ছে সেটা আসলে আমাদের বডিতে কিছুটা হলেও প্রোটেকশন দিতে পারে, কিছুটা জার্ম কিল করতে পারে। সেই সাথে অ্যালকোহলের আসলে অনেক ধরনেরই বেনিফিট রয়েছে। শুধুমাত্র আসলে ধর্মীয় কারণে অ্যালকোহল সরাসরি খেতে মানা করা হয়েছে, কিন্তু বিভিন্ন প্রোডাক্টে অথবা মেডিসিনে আমরা অ্যালকোহল অবশ্যই ব্যবহার করতে পারবো। ম্যাম, বলো। তাহলে কি এই যে যে বিভিন্ন ধরনের যে জার্মগুলা লবণের উপস্থিতিতে বা লবণের মাধ্যমে ধ্বংস হচ্ছে, এটা কি ম্যাম হুম। এদের গঠন আর যৌগের গঠন কি সেম? ভালোই বলেছো। এখন বিষয়টা হচ্ছে জোকের গঠন ওদের সাথে সেম না, কিন্তু ধরো বিষয়টা হচ্ছে শুধু যোগ না, তুমি যে কোনো ধরনের ইনসেক্ট কেও তুমি যদি মারতে চাও, তুমি একটু তার সাথে একটু লবণ দিয়ে দেখো, বেশিরভাগ ইনসেক্টই তোমার লবণের প্রভাবে মারা যাবে। এখন যোগ যেহেতু হার্মফুল, সেহেতু ওকে মারার জন্য সহজ ওয়েটাই হচ্ছে তোমার লবণ। ঠিক আছে? আর ওর ভেতরে এমন কিছু এনজাইম তৈরি হয়, যোগটা হচ্ছে তোমার লবণ পেলে বডিতে এমন কিছু এনজাইম সিক্রেট করে, যে এনজাইমটা আসলে লবণের সাথে বিক্রিয়া করে এক ধরনের অ্যাসিডিক প্রোডাক্ট হিসেবে ট্রিটেড হয়। তার ফলে সেটার প্রভাবে যোগটা আসলে মারা যায়। তো শুধু আসলে জোকের ক্ষেত্রে না, অনেক ইনসেক্টস আছে যাদের ক্ষেত্রে, বা কেঁচোর ক্ষেত্রেও তুমি যদি লবণ দাও, দেখো সেম ঘটনা ঘটবে, শুধু জোক না।
তোমার কেঁচো যা আছে বা আরো যাতে কি কি যেন বলে, আমি নাম ভুলে গেছি ওগুলোর, টার্ম মনে নেই। তো ওগুলোতেও কিন্তু তুমি যদি লবণ দিয়ে রাখো দেখবা সেম ঘটনা ঘটবে। কখনো ট্রাই করেছো? ম্যাম শুধু জোকের ক্ষেত্রে হয়েছে, অন্য কিছুর ক্ষেত্রে হয় না। ম্যাম জোকের ক্ষেত্রেই হবে, কারণ আমরা এটা আসলে প্রচলিত, এটা সব ক্ষেত্রে দেখেছি। পাটের ক্ষেত্রে যখন মানুষ বেশিরভাগ কাজ জি, ম্যাম। করতো বা ম্যাম আগের যুগে কেঁচোর যখন ক্ষেত্রে দেখেছি, বেশিরভাগই কেঁচো কেঁচোর ক্ষেত্রে যখন ম্যাম দেখেছো না? আমিও গ্রামে অনেক দেখেছি। সময় বর্ষাকালে ওই উঠানে হ্যাঁ, ওই কেঁচো বাচ্চারা অনেক উঠতো, সময় মজা তখন নেওয়ার লবণ জন্য ব্যবহার কিন্তু করা হতো। কেঁচো লবণ দিয়ে রাখে। বাচ্চারা খেলার জন্য অনেক সময় মজা করে কেঁচোর উপরে লবণ দেয়। আবার মাছ ধরার জন্য দেখা যায় কেঁচো লাগে, তখন অনেকে লবণ প্রয়োগ করে সে কেঁচো গুলোকে তারা কালেক্ট করতো। তো অনেক সাপচুল্লা ওয়ে মারা যায় আছে। লবণ দিলে। ম্যাম আমাদের যদি হ্যাঁ, থ্রোট থ্রোট হয় বা এই যে ভাইরাসের সাপচুল্লা মানে ইনফেকশন ওই যে হয়, যে কোভিড এর যে ইনফেকশন হচ্ছে গলায়, এটা কি আমরা যদি হ্যাঁ। কেউ যদি অ্যালকোহল খায় বা যারা ড্রিঙ্ক করে তাদের কি কম প্রবলেম হবে? এখন ধরো এই ক্ষেত্রে রিসার্চটা এখন ভাষা ভাষা রয়েছে। যেমন ধরো কেউ বলছে স্মোকিং করলে ভালো, কেউ বলছে স্মোকিং করলে খারাপ, কেউ বলছে অ্যালকোহল খেলে ভালো, কেউ বলছে অ্যালকোহল খেলে খারাপ। এখন ধরো বডির মধ্যে কিছু মেকানিজম থাকে যেটা আসলে অনেক সময় আসলে ধরতে পারা যায় না সঠিকভাবে। একটা রিসার্চ তো বছরের পর বছর ধরে চলতে থাকে। যেমন ধরো অ্যালকোহলের নর্মালি তো কাজ হচ্ছে, আমরা জানি যে স্যানিটাইজারের সে কাজ করে, কিন্তু অ্যালকোহল খেলেই যে আসলে জার্ম কিলার হিসেবে সে কাজ করবে এটা কিন্তু কখনোই না। কেন বলতো? তার কারণ হচ্ছে, তুমি অ্যালকোহলটা যখন খাচ্ছ তুমি তো আসলে নাক দিয়ে মানে খাচ্ছ না, তুমি তো খাচ্ছ খাচ্ছ সেটা চলে যাচ্ছে তোমার স্টমাকে। ওকে, কিন্তু তোমার যেটা করোনা ভাইরাস সেটা আসলে মেইনলি তোমার বংশ বিস্তার শুরুই করছে লাংস এর ভেতরে। জি বুঝতে ম্যাম। পারছো? যারা জি অনেক ড্রিঙ্ক করে তাদের লিভার বেশি অ্যাটাকড হয়, তাদের বেশি লিভার ক্যান্সার হয় যারা ড্রিঙ্ক করে বেশি। কারণ আমাদের যে কোনো খাবার শরীরের ভেতরে ঢোকার পরে মেইনলি ফাংশন করার জন্য অ্যাক্টিভ হয়ে যায় আমাদের লিভার। লিভার আমাদের বডির 500 রকমের ফাংশন করতে পারে। অতএব এটা একটা মাল্টি ফাংশনাল অর্গান, বডির একমাত্র মাল্টি ফাংশনাল অর্গান হচ্ছে আমাদের লিভার। মানে ম্যাম একমাত্র না, আরো অনেকগুলো আছে, বাট সব থেকে বেশি যেটা করতে পারে সেটা হচ্ছে লিভার। এখন ম্যাম যেহেতু তোমার অ্যালকোহল, হ্যাঁ বলো, কিছু বলবে? জি ম্যাম, যাদের টনসিলের সমস্যা আছে তাদেরকে যদি বলি যে আপনি লবণ গরম পানি নিয়ে নেওয়া বাদ দিয়ে আপনি অ্যালকোহল খান, তাহলে কি সেটা তার জন্য ক্ষতি হবে? কারণ অ্যালকোহলেও তো আচ্ছা শোনো, অ্যালকোহল সেটা কোন অ্যালকোহল? 70% ইথানল থাকতে হবে তাতে। শুধু অ্যালকোহল খেলেই ঠিক হয়ে যায়? তোমার ম্যাম যে অ্যালকোহল অ্যালকোহলে তো গুলো আসলে নর্মালি মানুষ জীবাণু খায় মারার জন্য। তারা তারা কি 70% অ্যালকোহল খেতে পারে? তাহলে তোমার গলার নালি পুড়ে যাবে। ধরো তোমার হাতের সেনসিটিভিটি আর গলার ভেতর সেনসিটিভিটি কিন্তু সেম হবে না। তোমার জি হাতের ম্যাম। স্কিন বা তোমার যে গঠন সেটার সাথে তোমার গলার ভেতর ইসোফেগাসের লাইনের গঠন কি সেম? সেম না। না ম্যাম। ইসোফেগাস গুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় অ্যালকোহল খেলে। বুঝতে জি ম্যাম। পেরেছো? যখন তোমার অ্যালকোহল প্রোডাক্টের ভেতরে যায়, ইসোফেগাসটা ধীরে ধীরে রাফ হতে থাকে, তার সেল ওয়াল গুলো ধীরে ধীরে রাফ হতে থাকে। ঠিক আছে? এই রাফ হওয়ার কারণে যারা অ্যালকোহলিক তাদের প্রচুর গ্যাসের প্রবলেম হয়, শরীর দেখবে তারা প্রচন্ড রকমের গ্যাসিক। যারা স্মোক করে তাদেরও কিন্তু সেম, কারণ স্মোকের যে তোমার টারটা বা নিকোটিনটা যে যখন ভেতরে যায়, এটা হচ্ছে তোমার সেল ওয়ালে, ইসোফেগাসের গায়ে সেল মেমব্রেনের মধ্যে তোরা বিভিন্ন ধরনের রাফনেস তৈরি করে। এই রাফনেস তৈরি করার কারণে কিন্তু যখন যে ধরনের খাবার খাওয়া হয় ওই জায়গাগুলোতে আসলে টাচ হয় বা সেই জায়গাগুলোর মধ্যে খাবারগুলো লেগে যায় বলে, ঘষা খায় বলে, তখন আসলে ভেতরে ওই অ্যাসিডিক বিষয়টা আসলে ফিল হয় যে খাবার যাচ্ছে জ্বলে যাচ্ছে। এবং তখন আমাদের ভেতরে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎপাদনটা বেড়ে যায়, কারণ যে মেমব্রেনটা প্রোটেকশন দেওয়ার কথা সেটা যদি উইক হয়ে পড়ে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনও তখন বেড়ে যায়। তো নানা কারণে যেটা বলা হচ্ছে অ্যালকোহল খেলে ভালো মনে করা হলেও আসলে যেটা আমরা খাচ্ছি সেটা কি আসলে আমরা জার্ম কিলার হিসেবে খাচ্ছি, নাকি ওটা শুধুমাত্র আমার বডিকে একটু এন্টারটেইনড দেওয়ার জন্য বা বডি আমার ব্রেনটা একটু রিল্যাক্সড হয়ে যাবে সেই জন্য খাচ্ছি? তাহলে আমাদের যে অ্যালকোহল গুলো নর্মালি তৈরি করা হয় সেগুলোতে কিন্তু আসলে 70% ইথানল, 90% ইথানল খুব একটা ব্যবহার করা হয় না। আর যদি করাও হয় সেগুলো কখনো সরাসরি খাওয়া হয় না। যে অ্যালকোহল গুলোতে অ্যালকোহলের পরিমাণ বেশি থাকে সেটাতে কিন্তু সবসময় একটা ওয়াটার অ্যাড করা হয়। ঠিক আছে? সেই ওয়াটার অ্যাড করে তারপরে সেটাকে খাওয়া হয়। অথবা দেখো অনেকগুলো বরফের টুকরো অ্যাড করা হয়, তার মানে তার ডাইলুটেড করে নেওয়া হয় যাতে তার কনসেন্ট্রেশনটা কমে আসে। কারণ ওই হায়ার কনসেন্ট্রেশন বডি নেওয়ার মতো অ্যাবিলিটি রাখে না। তার মানে তোমাকে এখন অ্যালকোহল থেকে বেনিফিট পেতে হলে সেই পরিমাণের অ্যালকোহলটাই নিতে হবে, 70% থেকে 90% এর মধ্যে অ্যালকোহল নিতে হবে। এখন তুমি কি সেটা নেওয়ার পরে তোমার মনে হচ্ছে টনসিলই তো থাকবে না, টনসিলই গলে যেতে পারে? জি ম্যাম, জি বুঝতে ম্যাম। তো পারছি। বিষয়টা কি তখন ভালো হবে?
না ম্যাম জি ম্যাম, এটা পরে উনি ভালো বলতে পারবে যে ফিলিংস কেমন হয়েছিল। ম্যাম তাহলে তো থাক। মানুষ হচ্ছে যদি হচ্ছে ওই অ্যালকোহল বা ওই স্যানিটাইজার খেয়ে ফেলতো জার্ম কিল করার জন্য, তাহলে তো ম্যাম সাপের বিষ দিয়ে অনেক মেডিসিন তৈরি করা হয়, হুম তাহলে ম্যাম মানুষ সাপের বিষও খেয়ে ফেলতো। অবশ্যই না না, আরে পাগল, সেটাই সেটাই, সাপের বিষ তো মানুষ এমনি তাহলে খেতে পারতো। এক্স্যাক্টলি ঠিক বলেছো, সাপের বিষ তো আমরা খাচ্ছি, কিন্তু সেটা বিভিন্ন মেডিসিনাল একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফলো হ্যাঁ করে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস এর সাথে যুক্ত করে। জি ম্যাম। আদারওয়াইজ সরাসরি সাপের বিষ খেয়ে ফেলা তো আসলে পসিবল না। তবে আমার কাছে কেন জানি মনে হয় সাপের বিষ খেলে কেউ মরে না, কারণ সাপের বিষ খেলে কিছু হয় না। সাপের বিষটা মেইনলি হচ্ছে তোমার ভেইনের মধ্য দিয়ে ব্লাডে পৌঁছাইতে হয়, মানে খেলে ক্ষতি হয় না তা না, সরি, মানে তার কাজটা কার্যকারিতা ধীরে ধীরে তৈরি হয়। ভুলে যদি কেউ খেয়েও ফেলে, তাকে ধরো সার্ভাইভ করানো যতটা সহজ, কিন্তু যারা একবার সরাসরি ভেইনের মধ্যে চলে যায়, তার আসলে তার সার্ভাইভ করার রেটটা খুবই কম থাকে। কারণ যে কোনো কিছু আমরা যখন দেখো, অ্যাসিডিক যদি কারো কিছু হয়, আমরা কিন্তু অনেক সময় অনেক অ্যাসিডিক ওষুধপত্র খাই, দেখা যায় কাজ হচ্ছে না, কিন্তু যদি তোমাকে একটা সেটা যদি আইভি দেওয়া হয়, দেখবে সঙ্গে সঙ্গে বডিটা কিন্তু সুন্দর আরামদায়ক হয়ে গেছে, হয় না? জি মানে ম্যাম। যে কোনো কিছু আইভিতে দ্রুত কাজ করে, আর পেটের ভেতরে স্টমাকের লাইনে গেলে স্টমাক লাইনের মধ্যে কাজটা ধীরে ধীরে শুরু হয়। মেইনলি খাওয়ার পরে অ্যাটলিস্ট আধা ঘন্টা পর্যন্ত মানুষ সুস্থ থাকে, কারণ তোমার পেটের ভেতরে খাবার হজম প্রক্রিয়া শুরু হইতে তার 30 মিনিটস অ্যাটলিস্ট লাগে। আচ্ছা, তো যাই হোক, অনেক গল্পে আমাদের সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, মেইন ক্লাসে একটু ফিরে আসি, একটু শেষ করি, পরে অন্য কথা হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন প্রিন্সিপালটা দেখেছি, আমরা এখন একটু প্রসিডিউরটা দেখবো। আমরা কি কি ব্যবহার করব, তাদের মধ্যে রয়েছে হচ্ছে দেখো 0.5 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, বুরেট পিপেট, কনিক্যাল ফ্লাস্ক, বুরেট ক্লাম্প, তারপর হচ্ছে 0.5 নরমাল পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক অয়েল, তারপর হচ্ছে ফেনলফথ্যালিন নামক একটা ইন্ডিকেটর ও মিথাইল অরেঞ্জ নামক আরেকটা ইন্ডিকেটর। আচ্ছা, শুরুতে আমরা কি করব? এক্সপেরিমেন্টের শুরুতে আমাদের যেটা করতে হবে, আমাদের ল্যাবরেটরি থেকে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাপ্লাই দেয়া হবে। সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভলিউমটা আমাদের জানা থাকলেও দেখা যাবে যে সেটার ঘনমাত্রাটা আমাদের জানা থাকে না। এই যে আমরা বলছি মোলার বা নরমাল, এটা তো আসলে তার ঘনমাত্রা, স্ট্রেংথটা কত সেটা আমরা একটু আগে যাচাই করে নিব। সেটার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা একটা কনিক্যাল ফ্লাস্ক নিব। একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আমরা নিব হচ্ছে 0.5 মোলার, লেখাই থাকবে, এটা তোমাদের কিছুই নির্ণয় করতে হবে না। একটা বোতল থাকবে, যে বোতলের গায়ে লেখাই থাকবে যে 0.5 মোলার পটাশিয়াম সোডিয়াম কার্বনেট। এটা দেখলেই বুঝবে যে তোমরা এখন এটা অ্যাপ্লাই করবে। তখন সেখান থেকে কতটুকু নিতে হবে? 10 ml। তার মানে সেই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আমরা 0.5 মোলার সোডিয়াম কার্বনেটের 10 ml নিয়ে নিলাম। এটার মধ্যে এখন কি অ্যাড করব? 1 to 2 drops মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর। ইন্ডিকেটর কি তোমরা জানো? ইন্ডিকেটর নাম শুনেছো কখনো? শুনেছো তো অবশ্যই। ইন্ডিকেটরের কাজ কি বলো তো? সিগন্যাল। হ্যাঁ, উপস্থিতি আছে কিনা এটা বোঝানো ম্যাম। আচ্ছা, ভেরি গুড। তার মানে হচ্ছে তুমি কিছুটা কাছাকাছি বলেছো, মানে মিনিংটা ঠিক আছে। তাহলে ইন্ডিকেটর হচ্ছে এক ধরনের রিএজেন্ট বা ইনগ্রেডিয়েন্ট, যেটা আসলে অ্যাপ্লাই করা হয় বা যেটা আসলে যে কোনো একটা বিক্রিয়াতে ইউজ করা হয়। সেই বিক্রিয়াটা যে সম্পন্ন হয়েছে সেটা নির্দেশ করার জন্য, মানে মানে এটা বিক্রিয়ার বিক্রিয়ার কোনো এন্ড অংশ নেয় না। পয়েন্টটা, হ্যাঁ এন্ড পয়েন্ট, বিক্রিয়ার যে এন্ড পয়েন্ট রয়েছে সেটাকে ডিটেক্ট করার জন্য, যে আমরা কখন স্টপ করব, টাইট্রেশন করি বা যেটাই করি, এই বিক্রিয়াটা কখন স্টপ করব, যখনই সে কালার শো করার মধ্যে দিয়ে, সাধারণত ইন্ডিকেটরটা কালার শো করার মধ্যে দিয়ে সেই বিক্রিয়াটা কমপ্লিট হয়েছে সেটা নির্দেশ করে। আচ্ছা, তাহলে এখানে আমরা মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটরটা ব্যবহার করছি 1 to 2 ড্রপস। সরি, আমার এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে তো অনেক আওয়াজ। তারপরে হচ্ছে এই মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটরটা অ্যাপ্লাই করার পরে দেখা যাবে যে ওটার কালারটা, সলিউশনের কালারটা হয়ে যাবে একটু অরেঞ্জ কালার। ঠিক আছে, কারণ মিথাইল অরেঞ্জ নামটাই করা হয়েছে তার কালার অরেঞ্জ বলে। আচ্ছা, তাহলে আমাদের কনিক্যাল ফ্লাস্ক রেডি। এর মধ্যে আমাদের শুধু 10 ml 5.5 মোলার সোডিয়াম কার্বনেট এবং সেই সাথে 1 ড্রপ বা 2 ড্রপস মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর রয়েছে। তাহলে কনিক্যাল ফ্লাস্ক রেডি করেছি। এখন আমরা রেডি করব বুরেট। আমরা জানি বুরেটের রিডিং এ শুরু হয় হচ্ছে নিচ থেকে লেখা থাকে 50, তারপরে 49, এভাবে, মানে উপরের অংশে থাকে 0। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বুলেট রিডিং গুলো শুরু থেকে উপরের দিকে 0 থাকে, নিচের দিকে তারপর শুরু হয়। 50 পর্যন্ত কাউন্ট করা থাকে ম্যাক্সিমাম বুলেট গুলোতে। তার মানে হচ্ছে 50 ml পর্যন্ত তারা আসলে ক্যারি করার অ্যাবিলিটি রাখে। তো এই বুলেটের মধ্যে এখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাপ্লাই করব।
দিয়ে দিব এবং যেটা আমাদেরকে ল্যাবরেটরি থেকে সাপ্লাই করা হবে। আমরা প্রথমে 50 ml নিয়ে নিব। আমাদেরকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা দেয়া হবে সেটাকে আমরা 50 ml পর্যন্ত ভরিয়ে নিব। তার মানে উপরের যে জিরোটা আছে সে নিচের তো 50 এর উপরে জিরো, পুরোটা যদি আমরা ভরিয়ে ফেলি, ভরিয়ে ফেলার পরে কিন্তু আসলে তখন আমরা পুরোটাকে বলবো হচ্ছে আসলে এখানে 50 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে। আচ্ছা থাকলো। এরপরে আমরা যে কনিক্যাল ফ্লাস্কটা রেডি করেছি সেটাকে আমরা এখন এই বুলেটের নিচে বসাবো। বসিয়ে তারপরে কি করব, আমাদের যে বুলেটের কিছু স্টপার আছে সেই স্টপার সুইচটা চালু করলে ধীরে ধীরে টপ টপ করে উপর থেকে এই সেল গুলো কি করবে, নিচের কনিক্যাল ফ্লাস্কে পড়বে এবং আমাদের আরেকটা হাত ইউজ করে একটু হালকা করে শেক করতে হবে কনিক্যাল ফ্লাস্কটা, যাতে করে বিক্রিয়াটা সমানভাবে পুরোটা সলিউশনের সাথে হয়। কারণ তা না হলে একটা জায়গাতে যদি কেমিক্যালসটা পড়ে শুধু ওই জায়গাটাতেই সে ভালোভাবে বিক্রিয়া করবে, পাশের ঘনত্ব কম জায়গা যেগুলো সেগুলো তার বিক্রিয়ার হারটা কমে যাবে, তখন সমানভাবে রেজাল্টটা আসলে টাইমলি ঘটবে না। তো এই জন্য সবসময় একটু শেক করলে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়ে যায়। তো একটা পয়েন্টে টপ টপ করে ফেলতে ফেলতে দেখা যাবে হুট করে একটা পয়েন্টে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে। কি হবে, কালারটা ছিল সলিউশনের অরেঞ্জ, হঠাৎ করে কালার চেঞ্জ হয়ে যাবে ফেইন্ট পিঙ্ক, মানে হালকা একটা পিঙ্ক কালার চলে আসবে। তখন সঙ্গে সঙ্গে আমরা কি করব, স্টপারটা স্টপ করে দিব। এখন আমরা দেখি যে শুরুতে ছিল 0, তার মানে ইনিশিয়াল রিডিং, বুলেটের ইনিশিয়াল রিডিং কত ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিডের? 0, কারণ আমরা তখন স্টার্টই করিনি। তারপর যখন স্টার্ট করলাম দেখো প্রথম থেকে নিচের দিকে যখন নামছে 0 থেকে প্রথমে হলো 1, তার মানে 1 ml ইউজ করা হলো, 2 এ নামলে 2 ml, 3 তে নামলে 3 ml, এরকম করে করে যদি ধরো 20 তে এসে থাকে তাহলে এখন এটা ছিল ফাইনাল রিডিং ছিল 20। এখন আমরা এভারেজ HCl এর ভলিউমটা কিভাবে বের করব? তাহলে আমরা ফাইনাল রিডিং থেকে ইনিশিয়াল রিডিংটা বাদ দিব। ফাইনাল রিডিং থেকে ইনিশিয়াল রিডিং কিভাবে বাদ দিব? ফাইনালে ছিল 20 আর ইনিশিয়ালে ছিল কি 0, তাহলে 20 - 0 = কিন্তু 20 থাকছে। এরকম ভাবে আমরা রিডিং নিব আসলে 3 বার। ঠিক আছে, একবার না নিয়ে আমরা 3 বার করব। তার মানে 3টা কনিক্যাল ফ্লাস্ক আমাদের আলাদা আলাদা ভাবে রেডি করতে হবে। সব থেকে ভালো হয় যদি এটা গ্রুপ ওয়ার্ক করা যায়, তাহলে ধরো এক একটা গ্রুপ এক একটা কনিক্যাল, 3টা গ্রুপ হলে 3টা গ্রুপ 3টা কনিক্যাল ফ্লাস্ক রেডি করে ফেললো এবং তারা তিনটা গ্রুপ তিনবার রিডিং নিল, তাতে করে 3টা এভারেজ নাম্বার আমরা ইজিলি পাবো। তখন কি করবে, একই ভাবে তখন ধরো 20 তে এসে যদি থামলো, এখন 20 তে থামার পরে সেকেন্ড রিডিং যখন নেবে কনিক্যাল ফ্লাস্ক দিয়ে, তখন তাহলে ইনিশিয়াল রিডিংটা যদি 20 থেকে স্টার্ট করি, তাহলে বলো তো ইনিশিয়াল রিডিংটা কত হবে এই ক্ষেত্রে? 40 ম্যাম। 40 ইনিশিয়াল রিডিংটা এই ক্ষেত্রে কি 40 হবে? না ম্যাম, না ম্যাম, এখানে তো 20 হবে। 20 হবে, ঠিক আছে, জি ভেরি ম্যাম। গুড। হ্যাঁ 20 হবে। এখন 20 থেকে ধরো আবার যখন নিচের দিকে নামছে, এখন 20 এর পরে 25 থেকে ধরো 30 বা 40 তে এসে ধরো থামলো। এখন 40 তে এসে যদি থামে তাহলে আমরা কি করব, 40 হচ্ছে ফাইনাল রিডিং, তাই না? তাহলে 40 থেকে আবার 20 ইনিশিয়াল রিডিং যদি বাদ দেই তাহলে আবার কত পাবো আমরা? 20। তার মানে এই আবার কালার চেঞ্জ হওয়ার জন্য, বিক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার জন্য আমরা আবার ইউজ করেছি 20। এরকম করে দেখা গেল 3টা গ্রুপ যখন নিল, প্রথমে একটা গ্রুপ নিয়ে সরে গেল, আরেকটা গ্রুপ আবার যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু করে আরেকটা নিল, আরেকটা গ্রুপ এসে আরেকটা নিল। তো এইভাবে শেষ করার পরে দেখা গেল যে তিনজনেরই মোটামুটি HCl এর যে ভলিউমটা ফাইনাল থেকে ইনিশিয়ালটা বাদ দেওয়ার পরে দেখা গেছে যে 20, 18 বা 19 কাছাকাছি। তখন আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে আসলে এই এক্সপেরিমেন্টটা সঠিকভাবে সম্পন্ন করা হয়েছে। তখন এই 3টা HCl এর ভলিউমকে একসাথে যদি যুক্ত করে আমরা 3 দিয়ে ভাগ দেই, তাহলে কিন্তু যে ভলিউমটা পাবো সেটা হবে HCl এর এভারেজ ভলিউম, তাই না? এটুকু পর্যন্ত ম্যাম, কি তাহলে বুঝেছো হচ্ছে সবাই? ম্যাম 50 ml এর এটা তো হবে না, একটা যদি 20 হয় তাহলে 3 হ্যাঁ। কুড়ি 60 লাগবে অন্তত। তখন আবার দিতে হবে। ধরো 10 নেওয়ার পরে দেখা গেল তোমার হলো না, ঠিক আছে, ধরে নিলাম ধরো 10 নিলা, মানে তোমার বাকি ছিল আর কত, যেহেতু 40 তে এসে থেমেছে তাহলে আর মাত্র 10 ml বাদ আছে, রাইট? জি ম্যাম। কথা শোনো, বুঝতে পারছো কত বাদ জি ম্যাম। আছে? যে লাস্টে নিবে তার হিসাবটা একটু জটিল আছে। কিরকম দেখো, ছিল মাত্র 10, তুমি 10 নিয়ে নিলে, নেওয়ার পরেও দেখা গেল যে হলো না, যখন তুমি তার মধ্যে আরো 10 ml বুলেটের মধ্যে অ্যাড করলে, আরো 10 ml বুলেটের মধ্যে অ্যাড করার পরে দেখা গেল ওই পুরোটা শেষ হওয়ার পরে তোমার রিডিং আসলো, তখন তাহলে তোমার আসলে বলো তো ইনিশিয়াল রিডিং কত ছিল আর ফাইনাল রিডিং কত ছিল আর ভলিউমটা কি আসতে পারে? ইনিশিয়াল ছিল ম্যাম ইনিশিয়াল ছিল 40 আর ফাইনাল 40 রিডিং 60, মানে ভেরি গুড, ভেরি গুড। তার মানে আমরা কিন্তু শুরুতে 50 নিয়েছিলাম,
50 এর পরে আমরা যখন আবারও 10 ml ওর মধ্যে অ্যাড Additional করছি 10 তখন কাউন্ট কিন্তু আর 50 থাকবে না, তখন কিন্তু টোটাল কাউন্ট চলে আসবে 60। তখন হচ্ছে 60 মাইনাস 40 ইকুয়াল টু তখন হয়ে যাবে এটা 20, রাইট? ওকে, ভেরি গুড, তোমাদের এই আইডিয়াগুলো খুব ক্লিয়ার আছে, জেনে ভালো লাগলো। তখন আমরা এই তিনটাকে এভারেজ করে আমরা যেটা পাবো সেটা হবে আমাদের HCl এর ভলিউম। ভলিউম বের হলো, কিন্তু আমাদের আসলে এক্সপেরিমেন্টে ছিল যে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে, মানে দুটো এক্সপেরিমেন্ট তো একসাথে, প্রথমে স্ট্যান্ডার্ডাইজ করে নিতে হয় HCl কে, তারপরে সাবস্টিটিউশন নাম্বার বের করতে হয়। তো স্ট্যান্ডার্ডাইজ করার জন্য আমরা এখন একটা ফর্মুলা ব্যবহার করব, সেটা হচ্ছে V1S1 ইকুয়াল টু V2S2। তোমরা অলরেডি এটা শুনেছো যে টাইট্রেশন করে এই ফর্মুলাটা আমরা অবশ্যই ক্যালকুলেশন করতে ব্যবহার করে থাকি। তো এখানে V1S1 টাকে আমরা যদি V1 কে যদি সোডিয়াম কার্বনেটের ভলিউম এবং S1 কে যদি সোডিয়াম কার্বনেটের স্ট্রেংথ ধরি, কারণ যার স্ট্রেংথ আমাদের জানা 0.5 মোলার আর এদের ভলিউমটা আমাদের জানা 10 ml। আবার এখন আমরা যে এভারেজ ভলিউমটা তৈরি করলাম HCl এর, তাহলে সেটা যদি V2 হয়, V2 হলে তাহলে এখন আমাদের বের করতে হবে S1, কারণ এদের স্ট্রেংথটা আমাদের জানা নাই, এটাই আমরা এখন বের করব। তাহলে S2 যদি আমরা এখন বের করতে যাই, তাহলে V1S1 ইকুয়াল টু V2S2 হলে S2 বের করতে হলে কি হবে, V1S1 ডিভাইডেড বাই V2, তাই না? তাহলে সেই অনুযায়ী S2 টা বের করে নিলেই যেটা পাবো আমরা সেটা হবে আমাদের সেই HCl এর স্ট্রেংথ। তার মানে HCl টা তখন স্ট্যান্ডার্ড হয়ে যাবে, তখন সেটাকে আমরা স্ট্যান্ডার্ড HCl বলতে পারবো। তাহলে আমাদের এক্সপেরিমেন্টের প্রথম স্টেপ কমপ্লিট। এখন আমরা যাব আমাদের ফাইনাল স্টেপে। আমাদের ফাইনাল স্টেপে যেটা হবে, এই প্রসিডিউরের ক্ষেত্রে আমরা দুইটা আলাদা আলাদা কনিক্যাল ফ্লাস্ক নেব। আগে তো আমরা একটা নিয়েছিলাম, মানে তিনটা গ্রুপ তিনটা করে নিয়ে সেটাকে আমরা এভারেজ করেছিলাম, বাট এই ক্ষেত্রে আমরা সবাই মিলেই আসলে চেষ্টা করব দুইটা, মানে তখন আমরা দুইটা গ্রুপে ভাগ হয়ে যাব, একটা গ্রুপ নিব স্যাম্পল আর একটা গ্রুপ নিব ব্ল্যাঙ্ক। আচ্ছা দেখি, ব্ল্যাঙ্ক মানে হচ্ছে কি আর স্যাম্পল মানে কি বলতো? কোনো একটা যখন আমরা বিক্রিয়া করি, তোমরা অলরেডি শুনেছো যে ব্ল্যাঙ্ক স্যাম্পল বলি বা ব্ল্যাঙ্ক সলিউশন বা স্যাম্পল সলিউশন বলি। স্যাম্পল থাকবে না। ভেরি গুড, তার মানে হচ্ছে যেটা আমরা ব্ল্যাঙ্ক বলছি সেটাতে সব ধরনের কেমিক্যাল ইনগ্রেডিয়েন্টস থাকলেও শুধুমাত্র স্যাম্পল থাকবে না। আই মিন কোনো একটা প্রসিডিউর মেইনটেইন করার জন্য স্যাম্পলে যে যে কেমিক্যালস বা রিয়েজেন্টস যুক্ত করা হবে, ব্ল্যাঙ্কেও সেই সেম রিয়েজেন্টস বা ইনগ্রেডিয়েন্টস যুক্ত করা হবে, শুধুমাত্র স্যাম্পলটা স্যাম্পলে থাকবে আর ব্ল্যাঙ্কে কোনো স্যাম্পল থাকবে না, এবং ব্ল্যাঙ্কে অনেক সময় কন্ট্রোলও বলা হয়ে থাকে। আচ্ছা এখন বলি, প্রথমে আমরা কি করব, স্যাম্পলটাই নিলাম, ধরো প্রথমে একটা কনিক্যাল ফ্লাস্ক নিলাম, তার মধ্যে আমরা আমাদের স্যাম্পল অ্যাড করলাম। এখানে স্যাম্পলটা আমাদের নিতে হবে 1 গ্রাম অথবা 0.75 গ্রাম। এটা আমাদের ওয়েট ব্যালেন্স মেশিন আছে আমাদের ল্যাবরেটরিতে, ওখান থেকে আমাদের স্যার দেখাবে যে সেখান থেকে কিভাবে আসলে সে অয়েলটাকে মেপে নিল। সেই 1 গ্রাম অথবা 0.75 গ্রামে, এটা সাধারণত লিটার হলেও ব্যালেন্স মেশিনটা গ্রামে কনভার্ট করে দেয়, কারণ আসলে আমরা জাস্ট লিকুইডের ক্ষেত্রে লিটার বলি আর সলিডের ক্ষেত্রে গ্রাম বলে থাকি, কিন্তু ওয়েট ব্যালেন্স মেশিনটা সাধারণত কিন্তু একটু গ্রামেই ওদের হিসাবটা দিয়ে থাকে। তো যাই হোক, তখন আমরা সেটা নিয়ে নিব 1 গ্রাম অথবা 0.75 গ্রাম নিয়ে নিলাম, এবং ওর মধ্যে আমরা অ্যাড করব হচ্ছে 25 ml অ্যালকোহলিক সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড। ওই যে আমরা বলেছিলাম অ্যালকালি অ্যাড করব, সে অ্যালকালিটা এখানে অ্যাড করতে হবে, এবং এই অ্যালকালিটা শুধুমাত্র এখন স্যাম্পলে না ব্ল্যাঙ্কেও অ্যাড করব। তার মানে প্রথমে দুটো কনিক্যাল ফ্লাস্ক নিয়েছি, নেওয়ার পরে একটাতে স্যাম্পল দিয়েছি আর একটাতে স্যাম্পল দিইনি, এবং বডিতে তখন আমরা কনিক্যাল ফ্লাস্কের গায়ে কি করব, মার্কার দিয়ে লিখে রাখবো, একটাতে এস একটাতে বি ফর ব্ল্যাঙ্ক, এস ফর স্যাম্পল, বোঝার সুবিধার্থে যাতে গোলমাল না পেকে যায়, যদিও আইডেন্টিফাই করা যাবে পরে, তবুও লিখে রাখলে ভালো। তারপরে কি করব, যেটাতে স্যাম্পল দিয়েছি এবং যেটাতে স্যাম্পল দিইনি দুটোতেই আমরা এখন 25 ml করে অ্যালকোহলিক পটাশিয়াম অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড নিব। নেওয়ার পরে এদেরকে আসলে রিফ্লাক্স করতে হয় 30 মিনিট ধরে। রিফ্লাক্স কি? রিফ্লাক্স হচ্ছে একটা রিফ্লাক্স কন্ডেন্সার নামক একটা মেশিন আছে, একটা যন্ত্র আছে, যে রিফ্লাক্স কন্ডেন্সার মেশিনটার কাজ হচ্ছে যখন এখানে কোনো প্রোডাক্ট, ধরো একটা কনিক্যাল ফ্লাস্ক একটা বসানোর জায়গা আছে, সেখানে সেটা বসিয়ে দিতে হয়, এবং এরা নির্দিষ্ট সময় ধরে সেটাকে হিট দেয়, আবার নির্দিষ্ট সময় পরে সেটাকে কুল করে। এবং এই প্রসিডিউরটা যেমন আমাদের রুমের মধ্যে কিন্তু এসিটাও কি করে, কিছু সময় পর্যন্ত কিন্তু কি করে, কুল করে, ঠান্ডা করে, আবার কিছু সময় পরে কিন্তু সে ফ্যান ছেড়ে দেয়, তাই না? মানে বিষয়টাকে সে ব্যালেন্স করে। তো একইভাবে রিফ্লাক্স কন্ডেন্সারও কিন্তু কিছু সময় ধরে হিট দেয় এবং কিছু সময় ধরে সেটাকে ঠান্ডা করে,
এভাবে করতে করতে তারা 30 মিনিটস ধরে প্রক্রিয়াটা চালাতে থাকে, যার ফলে হিটের ফলে কেমিক্যালস গুলো তাদের নিজেদের সাথে সুন্দরভাবে মিশে যায়, এবং যদি কোনো কারণে হিট আবার বেশি হয়ে যায় তখন সেটাকে আবার তারা ঠান্ডা করে ফেলে। আবার যদি দেখে যে আরেকটু বেশি একটু বিক্রিয়া করা দরকার ছিল, তখন তারা সেটাকে আবার হিট দিবে, এবং এরকম করে তারা একটা ব্যালেন্স করে করে সেটাকে 30 মিনিটস পর্যন্ত বিক্রিয়াটা চালাতে থাকবে। কিন্তু আমাদের ল্যাবরেটরিতে রিফ্লাক্স কন্ডেন্সার মেশিনটা নাই, না থাকার কারণে আমরা ব্যবহার করি ওয়াটার বাথ। আমাদের ল্যাবরেটরিতে ওয়াটার বাথটা অ্যাভেলেবল, তোমরা মনে হয় দেখেছো ওয়াটার বাথটা, যেখানে তোমার ওই যে পানি দিয়ে পানিটা একটু জি হালকা ম্যাম। গরম হয়, ওর মধ্যে তার মধ্যে হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক বসাই দিই আমরা। হ্যাঁ, দেখেছো। তো ওইখানেই যেটা করা হয়, রিফ্লাক্স কন্ডেন্সারের বদলে ওই ওয়াটার বাথের মধ্যে পানি দিয়ে সেটাকে একটু হালকা গরম হয়ে যাওয়ার পরে 10-15 মিনিট পরে সেটার ভেতরে দুটো কনিক্যাল ফ্লাস্ককে একসাথে ওর ভেতরে বা বসানো হয়, প্লেস করা হয়। তার ফলে যেটা হয়, দেখা যাচ্ছে 5 থেকে 10 মিনিট পরে যেটাতে স্যাম্পল রয়েছে সেটার কালার কিছুটা চেঞ্জ হয়ে যায়, আর যেটা ব্ল্যাঙ্ক রয়েছে সেটার কালারটা আসলে খুব একটা চেঞ্জ হয় না। ওটার কালার যেটা একটা ওয়াটার কালারের মতো ওয়াটার কালারই থেকে যায়। আর দেখা যায় যে স্যাম্পলের যেটা সেটার একটু কালারটা চেঞ্জ হয়ে একটু হালকা অরেঞ্জ অথবা একটু ইয়েলোইশ এক টাইপের একটা কালার চলে আসে, তখন বোঝা যায় যে আসলে বিক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে। এখন কেন হচ্ছে ব্ল্যাঙ্কে কোনো কালার আসলো না কিন্তু স্যাম্পলে কালার আসলো, বা ব্ল্যাঙ্কে আসলো কেন জাস্ট হোয়াইট থেকে একটা অফ হোয়াইট কালার আসলো? তার কারণ হচ্ছে স্যাম্পলের মধ্যে তো অলরেডি শুধু অ্যালকোহলিক ওই অ্যালকালিটা যে রয়েছে তা নয়, তার সাথে তো স্যাম্পলও রয়েছে, তার মানে এর মধ্যে একটা ফ্যাটি অ্যাসিডও রয়েছে। সো সবকিছু মিলিয়ে কিন্তু তাদের বিক্রিয়াটা করার মানে বিক্রিয়াটা তারা দ্রুত করে, কারণ যখন তোমার একটা কেমিক্যালস একা থাকে তাকে যতই তুমি হিট দাও, তার বিক্রিয়াটা বাতাসের সাথে হোক বা যার সাথে হোক করতে যদি যতটা না সময় লাগবে, যদি দুটো কেমিক্যালসকে একসাথে রেখে হিট দেওয়া হয় তার কিন্তু বিক্রিয়াটা অবশ্যই দ্রুত হবে। সো যার হিট দেওয়া হচ্ছে তার হয়তো কিছুটা বৈশিষ্ট্য চেঞ্জ আসতে পারে, কিন্তু সে তো অথবা সে তার রূপ কিছুটা পরিবর্তন করতে পারে, কিন্তু আদারওয়াইজ সে তো আসলে অন্য কারোর সাথে বিক্রিয়া করতে পারছে না। তো সেই কারণে দেখা যায় স্যাম্পলের কালারটা চেঞ্জ হয়ে যায় কিন্তু ব্ল্যাঙ্কের কালারটা চেঞ্জ হয় না। আচ্ছা, তারপরে আমরা কি করবো, এখন এটাকে ঠান্ডা করতে হবে, যেহেতু এটা হিট গরম হয়ে গেছে। তখন এটাকে আমরা আরেকটা বলে আমরা ঠান্ডা পানি নিব, এবং যদি আমরা 2 মিনিট একটু চুবিয়ে রাখি, দেখা যাবে 2 মিনিট ওটার ভেতরে আমরা সিঙ্ক করে রাখলে এমনিতে ঠান্ডা হয়ে যাবে কনিক্যাল ফ্লাস্ক দুটো। তখন কারণ গরম কোনো কিছুর মধ্যে আমরা কোনো অ্যাসিড দিতে পারি না, সেজন্য এটাকে কুল করে নিতে হয়। তো কুল করে নেওয়ার পরে এখন আমরা দুটো আলাদা বুলেট ব্যবহার করব। একটা বুলেটের নিচে আমরা আমাদের স্যাম্পল সলিউশনটাকে বসাবো, আরেকটা বুলেটের নিচে আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক সলিউশনটাকে বসাবো। এখন স্যাম্পলের মধ্যে এই পর্যায়ে আমরা অ্যাড করব হচ্ছে ফেনলফথ্যালিন নামক এক ধরনের ইন্ডিকেটর। ফেনলফথ্যালিন আরেক ধরনের ইন্ডিকেটর, যেটা হচ্ছে তোমার অ্যাড করতে হয় 0.1%। ঠিক আছে, 0.1% যদি অ্যাড করে থাকি ফেনলফথ্যালিন, এখন দুটোতেই আমরা সেটা অ্যাড করব 1 to 2 ড্রপস, এবং তার ফলে সলিউশনের কালার হয়ে যাবে একটু পার্পল টাইপের, কারণ ফেনলফথ্যালিনের কালার কিছুটা একটু ব্লুইশ পার্পল টাইপের। তো দেওয়ার ফলে কি হবে, দুটোর কালারই কিন্তু একটু পার্পল হয়ে যাবে। তখন আমরা আবারও কি করব, বুলেটের মধ্যে ওই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছিলাম যেটা আমরা অলরেডি স্ট্যান্ডার্ডাইজ করেছি, সেটা হয়তো দুটো বুলেটেই প্রথমেই ধরো আমরা 50-50 করে নিয়ে নিলাম। তাহলে এখন আমাদের টেবিল হয়ে যাবে দুটো, একটা হচ্ছে ফর স্যাম্পল আর একটা হচ্ছে ফর ব্ল্যাঙ্ক। তাহলে ব্ল্যাঙ্কের ক্ষেত্রে আমরা সেই কি করলাম, স্যাম্পল কোনো নেইনি, তার মানে স্যাম্পলের ওয়েট ছিল তখন 0, কিন্তু স্যাম্পলের ক্ষেত্রে ওয়েট ছিল 1 গ্রাম। আবার বুলেট রিডিং এর ক্ষেত্রে ধরো ব্ল্যাঙ্ক থেকে আমরা স্টার্ট করি, যে ব্ল্যাঙ্কের প্রথম রিডিংটা ছিল 0, তাহলে ইনিশিয়াল রিডিং 0, তারপরে দেখা গেল যে ওটা নিচে নামতে নামতে একটা সময় এটা হচ্ছে দেখা গেল যখন 30তে আসলো, 30তে আসার পরে দেখা গেল যে সেটার কালার চেঞ্জ হয়ে গেল। কি কালার? পার্পল কালার ছিল, হঠাৎ করে কালার চেঞ্জ করে কালার চলে যাবে, কালার ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, মানে আবারও ওয়াটার কালার হয়ে যাবে। তো যে মুহূর্তে কালারটা ওয়াটার কালার হয়ে যাবে আমরা সেটার কি করব, টাইট্রেশনটা স্টপ করে দিব। আচ্ছা, টাইট্রেশন কাকে বলে সেটা তো আমাদের জানতে হবে একটু, তোমরা তো জানোই অলরেডি, বলার মনে হচ্ছে প্রয়োজন নাই। তো যেটা হচ্ছে যে কি করলাম তাহলে, আমরা প্রথমে ব্ল্যাঙ্কের ক্ষেত্রে এটা করলাম যে ইনিশিয়াল রিডিং ছিল 0 এবং ফাইনাল রিডিং ছিল 30, তাহলে 30 থেকে 0 বাদ দিলে আসলে এটা আসবে কত, 30। আরেকটাতে যেটা বুলেট আমরা বসিয়েছি সেখানে ধরো 0ই ছিল, সেই 0 থেকে যখন ধরো হচ্ছে নিচের দিকে নামছে, নামতে নামতে দেখা গেল যে সেটা আসলে 20তে এসে যখন 0 থেকে যখন তো 20তে এসে দাঁড়ালো,
তখন দেখা গেল তার বিক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখানে এভারেজ ভলিউমটা কি আসলো? 20 মাইনাস 0 ইকুয়াল টু হচ্ছে 20। তাহলে ব্ল্যাঙ্কের ক্ষেত্রে আমরা যে HCl ভলিউমটা পেলাম সেটা ছিল 30, আর যেটা স্যাম্পলের ক্ষেত্রে পেলাম সেটা ছিল 20। এখন এই হিসাবটা তোমরা ইজিলি বুঝতে পারবে যে তোমাদের বিক্রিয়া সঠিক হচ্ছে কিনা। যদি কোনো কারণে ব্ল্যাঙ্কের HCl এর ভলিউমটা স্যাম্পলের থেকে কম হয়ে যায়, তাহলেই বুঝবে যে এক্সপেরিমেন্টটা ভুল হয়েছে। কারণ আমাদের ব্ল্যাঙ্কের মধ্যে শুধুমাত্র অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড রয়েছে, আর কিন্তু স্যাম্পলের মধ্যে শুধুমাত্র পটাশিয়াম হাইড্রোক্সাইড যে রয়েছে তা নয়, তার সাথে অয়েল স্যাম্পলও রয়েছে। তার মানে যার মধ্যে ইনগ্রেডিয়েন্টস যত বেশি, তার বিক্রিয়া করার ক্ষমতা তত বেশি। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যাসিড বিক্রিয়া করে যতটা সময় লাগবে তাদের বিক্রিয়াটাকে সম্পন্ন করতে, তার থেকে স্যাম্পলের ক্ষেত্রে কিন্তু সময়টা কম লাগবে। কি হলো রে, কার এটা তোমার নগদে টাকা আছে? রিং বাজছে? মিয়া 50 টাকা। আরে কে কথা বলে এটা? 50 টাকা আয়েশা ফেলে না। সিদ্দিকা, আপু আয়শা কি পাগল হয়ে গেছে? হায় হায়, আয়েশা সিদ্দিকা লীরা। অনলাইনে এসে ব্যবসা শুরু করছে নাকি? 50 টাকা 50 টাকা। কি বলছিলাম না, 50 টাকা কি বলা শুরু করেছে আবার ওই মিয়া, কি যে বলতেছে আমি তো কিছু বুঝলাম না। এনিওয়েজ, ম্যাম আচ্ছা এখানে আমি ঠিক তো আছে, ওর যে নাম্বার আসলে ফোন দিতে মিউট হচ্ছে না করা নাই, ও মনে হয় বুঝতে পারেনি। ম্যাম। হ্যাঁ এখানে আমরা বলো। তো একটা রিডিং পাচ্ছি, কিন্তু এখানে আমরা নাম্বারটা কিভাবে ডিটেক্ট করতেছি যে কত স্যাপনিফিকেশনের যে ইন্টারন্যাশনাল যে নাম্বার বা কোনটার কত কি, এটা কিভাবে বুঝবো যে এটা ভালো বা খারাপ বা এটা মাত্রা ছেড়ে যাচ্ছে? আচ্ছা আমি সেটাই বলবো, আমি একটু শেষ করি আগে। আচ্ছা তাহলে দেখো এখানে আমরা যে ব্ল্যাঙ্কটা পেলাম এবং স্যাম্পলটা পেলাম, যেটার এভারেজ ভলিউমটা বললাম, ব্ল্যাঙ্কের ক্ষেত্রে আসলে HCl এর ভলিউমটা বেশি আসবে আর স্যাম্পলের ক্ষেত্রে কম আসবে, কারণ স্যাম্পলে অল্পই লাগবে, অল্পতেই তার বিক্রিয়া সম্পন্ন হয়ে যাবে, কিন্তু ব্ল্যাঙ্কের বিক্রিয়াটা সম্পন্ন হতে সময় বেশি, যেহেতু সময় বেশি লাগবে এবং তার ইনগ্রেডিয়েন্টস এর পরিমাণটা বেশিও লাগবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বেশিই লাগবে, তার মানে হচ্ছে ব্ল্যাঙ্কের ভলিউমটা HCl ভলিউমটা বেশি আসলো। এখন আমরা সাফনিফিকেশন নাম্বার যখন নির্ণয় করব, তখন একটা ফর্মুলা ইউজ করব। সেই ফর্মুলাতে দেখো এখানে কিন্তু a মাইনাস বি ইন্টু এম ইন্টু হচ্ছে 56 ডিভাইডেড বাই ডাব্লিউ লেখা আছে। ঠিক আছে, এখানে 56টা আসলে কি? 56টা হচ্ছে কিন্তু, তোমরা কি জানো 56টা কি? এটা ম্যাম স্ট্যান্ডার্ডের মান। এক্স্যাক্টলি, এটা একটা স্ট্যান্ডার্ড মান, যেটা হচ্ছে আমরা সাধারণত যে কোনো, তোমরা ফিজিক্সও মনে করার সময় দেখেছো, ফিজিক্সের ম্যাথ করার সময় আমরা বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন স্ট্যান্ডার্ড মান ব্যবহার করে থাকি, করি না? জি ম্যাম। তো এখানেও আসলে সেটা এভাবে এখানে এরা শিরোধার্য করেছে যে এটা এই পদ্ধতিতেই যেতে হবে। এবং দেখো এখানে a মাইনাস বি ইন্টু এম ইন্টু 56 ডিভাইডেড বাই ডাব্লিউ লেখা আছে। আচ্ছা তাহলে দেখো এখানে এটা কি বিটা কি? এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক স্যাম্পলের হাইড্রোক্লোরিক অ্যাসিড ভলিউম, আর বিটা হচ্ছে আমাদের স্যাম্পলের হাইড্রোক্লোরিক অ্যাসিড ভলিউম। তার মানে ব্ল্যাঙ্কের যদি 30 হয় 30 দিব, আর স্যাম্পলের যদি 20 হয় 20 দিব। তাহলে দেখো এটা কেন জরুরি, কারণ সব সময় ব্ল্যাঙ্কটা থেকে স্যাম্পলটা বিয়োগ দেওয়া হয়। এখন যদি ব্ল্যাঙ্কের মান যদি কখনো কোনো কারণে স্যাম্পলের থেকে কম চলে আসে, তাহলে আমাদের রেজাল্ট কিন্তু মাইনাস চলে আসবে, আর মাইনাস রেজাল্টটা কিন্তু আমাদের রিসার্চটা পুরোটাই ভুল হয়ে গেল। তো সেই কারণে এখানে ব্ল্যাঙ্কটা যখন 30 আর স্যাম্পলটা হচ্ছে তাহলে 20। আর এখানে এমটা কি? এমটা হচ্ছে আমরা যে ওই যে স্ট্রেংথ নির্ণয় করেছিলাম, স্ট্যান্ডার্ড একটা HCl এর যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা V1S1 ইকুয়াল টু V2S2 করেছিলাম, সেই মানটা হচ্ছে আসলে এখানে এম। এবং 56 ডিভাইডেড বাই ডাব্লিউ হচ্ছে স্যাম্পলের ওয়েট। আমাদের স্যাম্পল নিয়েছিলাম কত? 1 গ্রাম, অথবা যদি 0.75 গ্রাম নেই সেটা দিলেও চলবে, কারণ মানটা আসলে একটা রেঞ্জ আছে, তো ওটার মধ্যে ভ্যারি করলেই হয়ে যায়। আচ্ছা তারপরে এই ফর্মুলাটা ইউজ করে এখন আমাদের যে মানটা আমরা পাবো সেটাই হবে আসলে ওই সাবানের সাফনিফিকেশন, ওই অয়েলের সাফনিফিকেশন নাম্বার। এখন সাধারণত হচ্ছে তুমি যে প্রশ্নটা করেছো ম্যাডাম আমরা কিভাবে বুঝবো, আমি তোমাদের আগেই শুরুতে একটা কথা বলে নিয়েছিলাম যে অলরেডি কোন সাবান দিয়ে, কোন অয়েল দিয়ে, কোন যে সাবান, বিভিন্ন রকমের অয়েলই তো আসলে সাবান তৈরিতে ব্যবহার করা হয়, ওখানে লিখেই দেওয়া আছে। তুমি দেখবো ওয়েবসাইটে, আমি তোমাদের ওই পেজটা আসলে প্রোভাইড করব, এখানে নাই, বাট আমি তোমাদেরকে দিয়ে দিব। ওইটাতে লেখা আছে যে
কোন ধরনের অয়েল দ্বারা সোপ তৈরি করা হলে তাদের সাফনিফিকেশন নাম্বারটা আসলে কত থাকার কথা, তখন ওই চার্টটার সাথে তখন তুমি মেলাতে হবে। ঠিক আছে, ওই চার্টটার সাথে তুমি মিলিয়ে যখন তুমি এই দেখবে যে এখানে যে নাম্বারটা পেলে সাফনিফিকেশন নাম্বার, যদি সেটা সঠিক থাকে তাহলে বুঝতে হবে যে সেখানে কোনো ভেজাল ছিল না। কিন্তু যদি সেটা সঠিক না থাকে, যদি সেটা একটু এদিক ওদিক হলেও সেটাকে আমরা মানতে পারি, কিন্তু খুব যদি কম বা বেশি হয়ে যায় তখন সেটাকে আসলে কোয়ালিটি সম্পন্ন আর বলা হয় না। তার মানে ওখানে যে অয়েলটা ব্যবহার করার কথা ছিল সেটা করা হয়নি, অথবা যে পরিমাণে করার কথা ছিল সেটা করা হয়নি, অথবা যে অয়েলটা ব্যবহার করা হয়েছিল সেটা আসলে কোয়ালিটি ভালো ছিল না, অথবা নানা কারণে সেটাতে যে ভেজাল যুক্ত করা হয়েছে সেটা কিন্তু তখন আইডেন্টিফাই করা যাবে। এটুকু কি ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। তার মানে দেখো, এটা আমাদের মেইনলি আমাদের বিভিন্ন রকমের কোয়ালিটি যাচাই করার জন্য বা পিওরিটি যাচাই করার জন্য, এবং আমরা যাতে ভেজাল মুক্ত একটা সাবান আমরা আছে কিনা এই দেখো, তাহলে এগুলো বায়োকেমিক্যাল টেস্ট বলি আমরা এগুলো। তার মানে যে কোনো কিন্তু সাবানের টেস্টটা কিন্তু বায়োকেমিক্যাল টেস্টের মাধ্যমেই প্রমাণ করা হয়। বলে না যখন টিভিতে অ্যাড দেয় বায়োকেমিক্যাল টেস্ট দ্বারা অনুমোদিত, দেখো না, যদিও সেটা তারা জি ম্যাম। করে না বাট তবু হচ্ছে পার্ট নিয়া বলে। হ্যাঁ, কারণ যদি সত্যিকার অর্থে বায়োকেমিক্যাল টেস্ট ও দ্বারা অনুমোদিত হতো তাহলে অনেক সাবানই আমাদের ইনভ্যালিড হয়ে যাবে, অনেক সাবানই বাতিল হয়ে যাবে, ব্যান হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমাদের আসলে হিউম্যান বডি একটা অন্যরকম একটা ম্যাজিক্যাল জিনিস, যেটা হচ্ছে ভেজাল নিয়েও সে লাইফ লিড কিভাবে করতে হবে সেটা সে জানে। আমাদের ইমিউন সিস্টেমের একটা প্রভাব আছে, তো যতই সে ভেজাল দিক আমাদের শরীরের ভেতরে যাক, ইমিউন সিস্টেম কিন্তু তার শেষ পর্যন্ত ফাইট দিতেই থাকে সেই ভেজালের এগেইনস্টে নিজের বডিকে রক্ষা করার জন্য। যার ইমিউন সিস্টেম যেরকম সেটার উপরে ডিপেন্ড করেই আসলে তার বডিটা নিয়ন্ত্রিত হয়। তার মানে এই কেমিক্যাল প্রোডাক্টস নিলেই সবাই যে সমানভাবে প্রভাবিত হবে তা কিন্তু নয়। যাদের ইমিউনিটি বেশি ভালো আছে তারা এই ধরনের কেমিক্যালস এর প্রভাবটা তাদের বডিতে দেরিতে অথবা কম আসবে, কিন্তু যাদের ইমিউনিটি একটু কম থাকে তাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের ইনফেকশনই খুব দ্রুত চলে আসতে পারে, পারে না? তো জি ম্যাম। বডির ইমিউন সিস্টেমের উপরে ডিপেন্ড করে কিন্তু এই কেমিক্যাল প্রোডাক্টস দ্বারা আসলে আমরা নিয়ন্ত্রিত হয়ে থাকি। এখন ধরো আমরা কিন্তু বাংলাদেশের মানুষ যতই ভেজাল খাই, আমরা কিন্তু সবসময় একটা ন্যাচারাল ওয়েদারে কিন্তু চলাচল করি। আমাদের বেশিরভাগ কাজকর্ম ঘরের বাইরে ঘেমে আর কিন্তু বিদেশে দেখবা সাজানো গোছানো জীবন, ঘরের বাইরে কেউ ঘোরেই না, সব কাজ অফিস কেন্দ্রিক এবং সবকিছু আরামে। তো এত আরামে আরামে করে বলে আমার ধারণা ওদের ইমিউন সিস্টেমটা এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করে না নিজেকে। কিন্তু আমরা সারাটা দিন রাত এনভায়রনমেন্টের সাথে নিজেকে এতভাবে অ্যাডজাস্ট করে চলি, এই জন্যই আল্লাহ তাআলা আসলে আমাদের ইমিউনিটিও ভালো রেখেছে। এই জন্য ভেজাল খেয়েও দেখো যে আমরা সার্ভাইভ করি, কি মিরাকল না? কারণ আমার কাছে মনে হচ্ছে পাশের দেশ ইন্ডিয়াও যেভাবে সাফার করছে সেই ম্যাম তুলনায় আমরা কিন্তু বিশ্ব আমরা ওয়েলফেয়ার অনেকটা মানে এমন বেটার একটা আছি। অবস্থানে আছি, এটা একটা খুবই উপযুক্ত হ্যাঁ, জায়গা। হ্যাঁ, মানে এখানে কোনো খুবই কিছু না, উপযুক্ত, একদম ব্লিসফুল, বুঝেছো? মানে কোনো কিছুর অভাব নাই, তোমার না কিছু হবে না করলেও ডেজার্ট ম্যাম এরিয়া, সুস্থ না হবে। হবে একদম কোল্ড। এক্স্যাক্টলি। এবং অনেক মানুষ কিন্তু জানো তারা ঘুরতে আমাদের আমাদের কক্সবাজারের এই সমুদ্র বন্দরে চলে আসে, সমুদ্র দেখতে চলে আসে শারীরিক ভাবে সুস্থ ফিল করার জন্য। তার মানে আমাদের ওয়েদারটা তারা এত পছন্দ। তোমার ইউরোপে কি হয় জানো, একটা দিন রোদ উঠবে সেই আশায় তারা দিন গুনতে প্রচুর থাকে, এবং বৃষ্টি। যেদিন রোদ আসে সেই দিন ওরা সবাই মিলে সি বিচে হ্যাঁ। চলে যায় এবং ট্যান্ড হয়, সানবার্ন হয়, কারণ ওই জিনিসটা তারা মিস করে, তাদের নাই। এই জন্য কিন্তু ওদের থেকে আমাদের ইমিউনিটি ভালো। বলা আছে আমাদের যেখানে প্রবলেম তোমার একটাই, শুধু পরিবেশের, সিস্টেমের প্রবলেম, এছাড়া আর সবই ভালো। এইটাই রে ভাই, এটাই হচ্ছে প্রবলেম। সিস্টেমটা ঠিক থাকলে আমরা অনেক উন্নতি করতে পারতাম। আমাদের কেউ দেশের সিস্টেম যে বাইরে এত, যাবেই না। ম্যাম ম্যাম সিস্টেমটা তো আসলে ন্যাচারাল না ম্যাম। সমস্যা তো ওইটাই, আমাদের সিস্টেমে প্রবলেম। ধরো যে খাবারটা খাবো, দেশীয় খাবার খেতে আমাকে গুনতে হচ্ছে কত টাকা, মনে হচ্ছে আমি ইম্পোর্টেড খাবার খাচ্ছি, তাই না? বিষয়টা কেমন হাস্যকর। আমার দেশের প্রোডাক্ট, আমি এগ্রিকালচারাল মানে দেশের মানুষ, হ্যাঁ আমি কৃষি প্রধান দেশের মানুষে আমার দেশে ধান চাল কিনে খেতে আমার ভাবতে হয় যে আমি এই মাসে কতটুকু খরচ করতে পারবো, ওই মাসে কতটুকু পারবো না। এটা সত্যি খুবই প্যাথেটিক। এটা যদি শুধু জামা কাপড় প্রসাধনীর ক্ষেত্রে হতো আমি মেনে নিতাম, কিন্তু কৃষি খাতে যখন আমি মৌলিক দেখি এই জিনিসগুলাই ম্যাম। দুর্নীতি, তখন এটা আসলে মেনে নেওয়া চলে না। এবং তোমার ম্যাম এটা বলতে পারেন ম্যাম ব্যালেন্স করা হয়েছে ম্যাম, মানে ন্যাচারালি আমরা অনেক ব্লেসড একটা জায়গায় আছি, আর আর্টিফিশিয়াল যেটা আমাদের হাতে আছে সেখানে আমরা আর নিজেদেরকে আর কি দাবায় রাখছি ম্যাম। সেটাই ওই তো বলে না জোর যার মুল্লুক তার। তো সেই জন্য তো ব্যাপারটা ম্যাম এটাই একটা, দাঁড়িয়েছে। মানে আলেকজান্ডার একটি আছে না, সত্যি সেলুকাস বড় বিচিত্র দেশ।
এটাই বড় বিচিত্র এদেশ। আমার কাছে লাগে আমাদের বেঁচে থাকাটাও আমার বিচিত্র লাগে। সবাই যে এত মানে এত খারাপ পরিস্থিতির মধ্যে দুর্নীতি করে সেটা ভেবেও আমার অবাক লাগে। মানুষের প্রচুর সত্যি এত কষ্ট করে সাহস। আমাদের দেশের দুর্নীতিবাজরাও প্রচুর কষ্ট করে, ব্রেন থেকে সেটাই, তারা মানে অবশ্যই এটা খাটায়, করতে কিন্তু আমি তাই ভেবে দেখেছি এই দুর্নীতিটা করতে বুকের পাটা লাগবে এবং অনেক পদ্ধতি ফলো করতে হবে। এত এনার্জি তাদের হ্যাঁ, কই থেকে আসে? এখন যাই হোক, এসবের মধ্য দিয়ে আমাদের চলতে হবে। আমার কাছে মনে হয় এসবেরও দরকার আছে, তাহলে তুমি ভালো খারাপের পার্থক্যটা করতে পারবে। যদি ঢালাওভাবে সবাই ভালোই হতো তাহলে তো আসলে খারাপ ভালোর পার্থক্য আমাদের বোঝা পসিবল ছিল না। এর মধ্য দিয়ে যদি ভালো থাকতে পারো সেটাই তোমার বেঁচে থাকার সব থেকে বড় সফলতা, ঠিক আছে? এবং মরে গেলে যদি একটা মানুষ আমাকে এটা বলতে না পারে যে মানুষটা ভালো ছিল, আহারে, তাহলে আসলে আমার জীবনের কোনো সার্থকতা নাই। আমি যতই বড় লোক হই, যত ইনকাম করি, যত যাই করি না কেন, কেউ যদি মরে যাওয়ার পরে বলে শালা মরছে ভালো হয়েছে, তাহলে কিন্তু আমার জীবনের কোনো ইনকাম হলো না, আমি কিন্তু কিছুই অর্জন করলাম না। এই ওইটা বাড়ি মানুষ গাড়ি বলবে, কিচ্ছু যায় আসে না, নিজের মতো ঠিক করে আছে? যাপন করাটাই বেটার ম্যাম। এক্স্যাক্টলি, অবশ্যই তুমি যেটাতে হ্যাপি হবে তুমি সেটা করবে। কখনো কারোর সাথে নিজেকে কম্পেয়ার করবে না। ও ওটা পারে আমি এটা পারি না, এই দুঃখ তোমার পাওয়ার দরকার নাই, কারণ তুমি আলাদা মানুষ, সে আলাদা মানুষ। তোমাকে একভাবে তৈরি করা হয়েছে, তাকে আরেকভাবে তৈরি করা হয়েছে। তোমার লাইফস্টাইল এক না, তোমার লাইফস্টাইল তার লাইফস্টাইল কখনো এক না। অতএব সবকিছুকে কখনো গুলিয়ে ফেলা চলবে না। ধরো তুমি যদি আজ একটা কিছুই করতে পারলে না, ধরো তুমি বায়োকেমিস্ট্রি থেকে পাশ করে গেছো, তোমার হাতে কিছু করার নাই, কোনো জব নাই, কিছু নাই, তুমি যদি এখন ভেঙে পড়ো শেষ। কারণ তুমি ভেঙে পড়লে তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো মানুষের অভাব না থাকলেও তোমার পাশে এসে তোমাকে সাহায্য করার মতো লোকের অভাব কিন্তু থাকবে। তাহলে দিন শেষে কিন্তু মানুষের জন্য ভেবে মানুষের জন্য কষ্ট পেয়ে লাভ নাই। কি করতে হবে? নিজের অবস্থান থেকে যতটুকু পারি। আমার কাছে তো মাঝে মাঝে মনে হয় ভবিষ্যতে আমি এগ্রিকালচারিস্ট হয়ে যাব। এসব লাভ নাই, এসব ইন্ডাস্ট্রিয়াল লেভেল লাভ, জীবন ছেড়ে দিয়ে একটা বড় জায়গা দেখে একটু গ্রামের মধ্যে বড় জমি কিনতে হবে এবং সেখানে যদি তুমি অনেক বিজনেস স্টার্ট করতে পারো। তুমি এখান থেকে শিক্ষাটা নিলা কেন? কারণ তুমি তাহলে এগ্রিকালচারাল সেক্টরে আরো ভালো করে সেটা অ্যাপ্লাই করতে পারবে, যেটা আমাদের চাষিরা গরিব বলে, তারা মূর্খ বলে, বা তাদের আক্ষরিক জ্ঞান নাই বলে তারা হয়তো অনেক ক্ষেত্রেই সেই বিষয়টা বুঝতে পারে না। যেমন এখন অনেক বায়োটেকনোলজি আসছে যেগুলো অ্যাপ্লাই করে, জাপানিরা যেগুলো অ্যাপ্লাই করে থাকে, এই বায়োটেকনোলজিক্যাল টুল ব্যবহার করে তারা কিন্তু তাদের এগ্রিকালচার সেক্টরটাকে একেবারে এমন জায়গায় নিয়ে গেছে যে সেখান থেকে তাদেরকে আসলে কেউ ফেরাতে পারবে না। আমরা যদি সেই লেভেলটা তৈরি করতে পারি যে সেই টুলগুলো ব্যবহার করব ঠিকই, কিন্তু আমরা এগ্রিকালচারাল সেক্টরটাকে আমরা খুব সমৃদ্ধ করব, তখন কিন্তু দেখবে একটা দেশের মানুষ, যত কিছু না থাকলে কেউ মারা যাবে না রে ভাই। খাবার না থাকলে মানুষ ধীরে ধীরে অবশ্যই মারা যাবে, পুষ্টির অভাবে বলো, যেটার অভাবেই বলো, সবকিছুর অভাবে রোগ বালাইও বাড়বে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যদি তখন ওই প্ল্যানও করো, সেটাও কিন্তু ম্যাম জীবনের একটা তাহলে ভালো একটা ওটাও ঠিক আছে ম্যাম, কিন্তু ওই যে প্রধানমন্ত্রী বলছিল যে মৎস্য চাষ করো, কিন্তু ম্যাম এটা তো হচ্ছে একটু মানে ডিফিকাল্ট না চিন্তা, যে 4 বছর বায়োকেমিস্ট্রি পড়ে এই সেক্টর ওটা না হোক, নিজে কিছু এই লেভেলের কাজ করার থেকে যদি সেই কৃষি করা হয়, না আমি বলতেছি না যে ওটা অন্যরকম মানে খারাপ বা অন্য কিছু, কিন্তু যারা মানে মৎস্য বা এই লেভেলের পড়াশোনা আছে তারা ওইটা করতে পারে বা ওইটা তারা ভালো বুঝবে। আমি তো তোমার আমার কথা বুঝেছি, আমি তোমার কথা বুঝেছি, তবে একটা কথা এটা কেন বললাম জানো? কিছু কিছু বিষয় আছে যেমন কম্পোস্ট তৈরি করা, এটা কিন্তু টাফ কিছু না। আমরা ল্যাবরেটরিতে যখন কোনো রিসার্চ করি আমাদের একটা প্রোটোকল থাকে, জাস্ট ইউ হ্যাভ টু মেইনটেইন দ্য প্রোটোকল। ওই প্রোটোকল দেখে দেখে তুমি রিসার্চটা করবে। হয়তো শুরুতে ভালো হবে না, যেমন কৃষি কাজের ক্ষেত্রে লস ওরকম ভাবে তুমি তো কেমিক্যাল নিয়ে রিসার্চ করছো না যে বিস্ফোরণ ঘটে যেতে পারে। তো এমন কিছু ঘটছো, হয়তো প্রথমে তোমার লস হবে বা কোনো গাছ মারা যাবে বা মাছ মারা যাবে, এর থেকে বেশি কিন্তু তুমি আসলে খুব একটা লস করছো না। কিন্তু যদি প্রোটোকলটা ফলো করো, তুমি কিন্তু যদি শিক্ষিত হও সেই প্রোটোকল ফলো করে সেই কাজটা তুমিও করতে পারবে। ফিশারিজ যতই বলো যেটাই বলো, ওদেরও কিন্তু বায়োকেমিস্ট্রি পড়তে হয়, কারণ সেই মাছের ভেতরের গঠন তাদের জানতে হয়, কোন মাছ কোন ধরনের ইকোসিস্টেমে বাঁচে, বা কোন ধরনের টেম্পারেচারে তারা বেশি সার্ভাইভ করতে পারে, বা কোন ধরনের ফার্টিলিটি তাদের দরকার, এসব কিন্তু আমরাও এটা কিন্তু রিসার্চ করে বের করতে পারবো। কারণ এগুলো কিন্তু শুধু ফিশারিজে করবে এরকম না। তুমি যেটা বলেছো আমি তোমার সাথে একমত, কারণ এটা অবশ্যই আমাদের সকলেরই চাওয়া যে আমি যে সাবজেক্টে পড়বো আমার দেশে কেন সেই সাবজেক্ট রিলেটেড সুযোগ আমার জন্য থাকবে না। প্রবলেম হচ্ছে এখানে যে আমাদের সুযোগটা কম, আমরা সুযোগটা কম পাচ্ছি, আবার যে সেক্টরগুলোতে সুযোগ আছে সেখানেও দেখছি 2 নাম্বারই পদ্ধতিতে মানুষজন সেখানে এন্ট্রি নিচ্ছে। যারা ভালো আসলে রেজাল্ট করেনি বা সেই ডিগ্রিটা পায়নি, তবুও কোনো না কোনো ভাবে একটা লিঙ্ক করে সে ওখানে পজিশনটা নিয়ে নিয়েছে। এটাই তো বললাম আমাদের দেশের দুর্নীতি, সিস্টেম প্রবলেম।
সিস্টেম প্রবলেমের কারণে আমরা এই সাফারটা করি। এখন আমার কথা হচ্ছে সিস্টেম আমাদের প্রবলেম করছে বলে কি আমরা হতাশ হয়ে যাব? এখন সিস্টেমের উপরে দায় চাপিয়ে কি আমাদের জীবন সুন্দর হয়ে যাবে? যাবে না। তাহলে কি আমরা জীবনটাকে চালানো অফ করে দিব? অবশ্যই দিব না। কারণ আমার জীবনের দায়ভার কিন্তু আমার। সরকার নিবে কি নিবে না সেটা সরকারের ইচ্ছা। কিন্তু আমার জীবনের লায়াবিলিটি অবশ্যই আমার আছে। তখন সেটাকে পরিচালনা করার জন্য আমি সামনে যেটা পাবো বা আমার কাছে মনে হবে যেটা অ্যাভেইলেবল আছে, আমার সেটা করতে তো আসলে আমার শরীরে কোনো কিছু আসলে ইগো হওয়ার কথা না। আজকাল ধরো কেন আমাদের এত ইগো বেড়েছে? আমরা সবাই মাস্টার্স পাস হয়ে গেছি। এই কারণে আজকাল যদি কেউ বলে রিক্সা চালাও, রিক্সা চালাতে গায়ে লাগবে। কারণ আমি মাস্টার্স পাস রে ভাই। কিন্তু বিদেশে তুমি জানো না, তুমি ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টরাও কিন্তু হোটেলে হোটেলে কাজ করে। তারা কিন্তু বিভিন্ন জায়গাতে সেলসম্যানেরও কাজ করে, তারা ম্যানেজার হিসেবে কাজ করে, তারা এমন কোনো কাজ নাই, সুইপার হিসেবেও কাজ করে। কেন করে? টাকা পয়সা ইনকামটা তাদের দরকার লাইফস্টাইলটা মেনটেন করার জন্য। কে কোন কাজ করলো তাতে কিছু যায় আসে না। তুমি জানো কিনা আমাদের এখানে মোহাম্মদ রাবি নামে একজন স্যার কিছুদিনের জন্য ক্লাস নিতে এসেছিলেন, তোমরা শুরুতে হয়তো তাকে পেয়েছো। জি ম্যাম, পেয়েছো কি? ছিলাম তো। জি ম্যাম, রাবি স্যার উনি কিন্তু দেখা পাইনি যাচ্ছে পাইনি ম্যাম, কিন্তু ম্যাম কথা পাইনি, হয়েছে। ওনার হ্যাঁ, সাথে কথা যোগাযোগ হয়েছে। আছে। উনি কিন্তু খুবই মেরিটোরিয়াস একজন পার্সন, কিন্তু খুবই হাম্বল। উনি একজন মিলিটারি কলেজের একজন প্রফেসর আমেরিকাতে। উনার ওয়াইফ কিন্তু একজন বেবি সিটার। বেবি সিটার মানে এই যে আমাদের বাসায় যেমন আমরা বাচ্চা দেখার জন্য আয়া রাখি না, ওই রকম কাজ কিন্তু উনার ওয়াইফ করেন। কিন্তু ওই দেশে ওটা সম্মানের কাজ, কারণ ওরা কোনো কাজকে অসম্মান করে দেখে না। অথচ উনি কিন্তু বাংলাদেশের একজন মাস্টার্স পাস লেডি, তিনি ওখানে গিয়ে বেবি সিটিং করছেন। বিষয়টা আমাদের কেমন লাগছে না? হাই হাই, মাস্টার্স পাস করে বেবি সিটার হবো? ম্যাম অথচ এটা উনি যদি কিন্তু করছেন। ওইভাবে দেখ, মানে আমাদের দেশে ওইভাবে ভাববে, কিন্তু আসলে সে মানে বাচ্চাদের সাথে সময় স্পেন্ড করতে অনেক ভালোবাসে। মানে একটা এজের পরে তো এই জিনিসটা আরো। না, তুমি এটাকে জাস্ট বেবি সিটার হিসেবে দেখছো। শুধু এই পেশা না, ইভেন উনিও বলেছেন যে ওনাদের সাথে একজন প্রফেসর আছে যার ওয়াইফ হচ্ছে একজন সেলস লেডি। মানে জাস্ট একটা দোকানে হচ্ছে সে সেলস এর, যে আমাদের যেমন আড়ং এর সেলসম্যান গুলো থাকে না, ওরকম সেলস এর কাজ করে। তো বিষয়গুলো আমি তোমাকে এই জন্যই বললাম যে আমরা আসলে আমাদের সিস্টেম, আমাদের সোসাইটিকে আমরা করাপ্টেড করে ফেলেছি। সে কারণে আমরা একটা নিজেদের একটা ইগো, একটা স্টেটাস, একটা সোশ্যাল স্টিগমা তৈরি করেছি যে এই লেভেলের মানুষগুলো শুধু এই কাজ করবে, এই লেভেলের মানুষগুলো শুধু ওই কাজ করবে। দ্যাটস ওয়াই আমাদের ফ্রাস্ট্রেশনটাও কিন্তু বেশি। এটা হচ্ছে রবি আরেকটা স্যার বিষয়। তো অনেক ট্যালেন্টেড, অনেক ভালো একটা টিচার। অবশ্যই, কি বললাম, এই জন্য তো বললাম উনি কিন্তু আমি খুবই ওনাকে ট্যালেন্টেড এবং পেয়েছি ম্যাম, অনেক ম্যাম সুন্দর, অনেক অনেক রসিক দারুণ মানুষ। বোঝায়। এবং উনি কিন্তু এটাই বললাম যে যারা একটু সত্যিকার অর্থে যাদের মন বড় হয় তাদের মধ্যে কখনো অহংকার পাবে না। তাদের কথাবার্তা শুনলে তোমার এমনিতেই বুঝতে পারার কথা যে তারা আসলে ভালো মানুষ। তো এটা হচ্ছে বিষয় যে আমাদেরকে অনেকেই কটাক্ষ করবে, অনেক কিছুই বলবে, তাতে কিছু যায় আসে না। যেমন ধরো আমি আমারও এক্সাম্পল দেই। আমি 4 আউট অফ 4 ছিলাম, আমার গোল্ড মেডেল ছিল। তারপরে কিন্তু আমার কিন্তু পিএইচডি করতে দেশের বাইরে যাওয়ার কথা ছিল। এখনো কিন্তু আমার অনেক ফ্রেন্ড বলে, দোস্ত তোর এখনো পিএইচডি হলো না?" কারণ আমার থেকে অনেক লোয়েস্ট আমার ফ্রেন্ডরা কিন্তু অলরেডি পিএইচডি করে ফেলেছে। আমি যেতে পারিনি, আমার নিজস্ব কিছু প্রবলেম ছিল। সেটা কি? কিন্তু চয়েস আমার ছিল। আমার বাড়িতে আমার বাবা মা দুজনেই অসুস্থ। আমি কিন্তু তাদেরকে ফেলে চলে যেতে পারতাম, আমার জীবনটা গুছিয়ে নিতে পারতাম। কারণ দিন শেষে বাবা মা কেউ বেঁচে থাকেন না, আমার জীবনটা আমার চালাতে হবে। এটা ভেবে যদি আমি তাদেরকে ফেলে রেখে পিএইচডি করতে যেতাম, আমি হয়তো ওখানে একটা সুন্দর জীবন পেতাম বা ওখানে আমি একটা সেটেলমেন্টে চলে যেতাম, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া কোনো জায়গায় থাকতে পারতাম। কিন্তু আমি ওই লাইফটা প্রেফার করিনি। আমি প্রেফার করেছি আমার বাবা মা, আমি যেখানে শান্তি লাভ করব, আমার মানসিক শান্তিটা এখানে, তাই আমি এই জীবন বেছে নিয়েছি। তাতে করে আমার ফ্রেন্ডরা আমাকে কি বললো না বললো আমার তাতে কিচ্ছু যায় আসে না। কে কত বড় ডিগ্রি নিল সেটা দেখে আমার মন খারাপও হয় না। আমি বরং খুশি হই যে ওই ব্যক্তিটা সেই সুযোগটা পেয়েছে, সে করতে পেরেছে। আমি সুযোগটা পাইনি, আমার জীবনটা তার থেকে আলাদা। সেই জন্য এটাই বলছি যে জীবনের বিভিন্ন স্টেপে আমরা বিভিন্ন রকমের স্বপ্ন দেখি, কিন্তু সেটা যে সবসময় সঠিকভাবে পূর্ণ হবে বা পূরণ হয় এরকম কিন্তু না। এটাই জীবন, কিন্তু সেটাকে মেনে নিতে শিখতে হবে। আমার যেখানে আছি, যেভাবে আছি, সেটাকে নিয়েই আমাদের এগোতে হবে এবং সেটা নিয়ে হ্যাপি থাকতে হবে। আর যদি জি আমি ম্যাম। প্রাইমেক্সে চাকরি করি বলে যদি হ্যাপি না থাকতাম, আমি কি তোমাদের সাথে এত ভালো রিলেশন কন্টিনিউ করতে পারতাম? পারতাম না। আমি তো তাহলে সবসময় মন মরা হয়ে থাকতাম, খিটমিটে হয়ে থাকতাম এবং তোমাদেরকে কোনো রকমে পড়িয়ে ছেড়ে দিতাম। কিন্তু সেই কাজ আমি করি না, কারণ আমার কাছে দায়িত্ব বড়। সেটা কোথায় আছি, কি করছি সেটা ইম্পর্টেন্ট না। যে কাজটা আমাকে করতে দেওয়া হয়েছে সেটা আমি সঠিকভাবে করছি কিনা, ওটাই আমার রেসপন্সিবিলিটি। ম্যাম আমাদের সৌভাগ্য যে আমরা আপনাকে পেয়েছি ম্যাম, এটা আসলে আমরা বিভিন্ন ব্যাচে সিনিয়র ভাইরা যারা আপনাকে পেয়েছে,
তাদের কাছ থেকেই শুনেছি। আপনি যেগুলো বললেন আমরা আগে থেকেই জানি ম্যাম। তার মানে আমি এক কথা বারবার দেখো তোতা পাখির মতো আউড়িয়ে যাই, কারণ আমি আসলে ম্যাম এই ম্যাম নীতিতে এটা আসলে এরকম ভাবে বলি নাই আমি বলছিলাম মানে আপনি যেটা বললেন যে আপনি আসলে চাইলে আপনি যে জায়গায় আজকে থাকতেন সেই হিসেবে আমাদের কোনো সুযোগই ছিল না আপনাকে পাওয়ার, কিন্তু সেটা আমরা পেয়েছি। এটা কোনো বিষয় না, না না না, এটা কোনো কথাই না। আমার রিজিক এখানে আছে, আমি এখানেই থাকবো, এবং আমি এখানে থেকে আমি নিজেকে সবসময় প্রাউড ফিল করি, কারণ আমি এখানে আছি বলে তোমাদের সাথে আজ আমার পরিচয় হয়েছে, আজ তোমাদের সাথে আমার একটা সুন্দর সম্পর্ক হয়েছে। সেটা আমি এখানে না আসলে সেটা সম্ভব ছিল না। তাহলে হয়তো এটা আমার উপরওয়ালার ইচ্ছে ছিল যে তোমাদের সাথে একটা সুন্দর সম্পর্ক হবে, তাই তিনি আমাকে এখানে রাখার জন্যই বেছে নিয়েছেন। আমার তো এখানে দুঃখ পাওয়ার কিছু নাই। ম্যাম এটাও জানি ম্যাম আপনার মতো পজিটিভ চিন্তার মানুষও খুব কম পাওয়া যায় ম্যাম। আরে না রে ভাই, তোমরা আসলে শোনো, আসলে মানুষ বলে না মানে যাকে ভালো লাগে তার সব ভালো লাগে। তো তোমরা আমাকে পছন্দ করো বলে আমার সবকিছু তোমাদের ভালো লাগছে, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? আর আমরা যাকে দেখতে পাই না, দেখতে তার কিছুই ভালো লাগে না, ঠিক আছে? এখন এটাই বিষয়। সেই জন্য বলছি জীবনে কখনো হাল ছাড়বে না, আমাকে দেখেই শেখো। আমি সবসময় আমি আমার ছোট ছোট ভাই বোন হয় বা তোমরা তোমার সবাই ছোট ভাই বোন, আসলে আমি সবাইকে একই কথা বলি যে স্ট্রাগল করেই বাঁচতে হবে, এটা আমাদের জীবন, এটা আমাদের জীবনের একটা অংশ। যে জীবনে স্ট্রাগল নেই সেটা কোনো জীবন না, ঠিক আছে? ওই স্ট্রাগল করে যে একটু আনন্দ পাবে। স্ট্রাগল তো প্রতিনিয়তই করতেছি, প্রত্যেক দিন করতেছি, নিজের সাথে নিজের লাইফের সাথে করছো, একটা সময় সেটার ফল পাবে। ওই যে ধৈর্য, ইউ হ্যাভ টু বি পেশেন্ট। ধৈর্যের ফলটা মিষ্টি হয়, কিন্তু সেটার জন্য সময় দিতে হবে। অধৈর্য হলে কিছুই ফল আসবে না, ঠিক আছে? ধৈর্য রাখো, ভালো কিছু হবে সামনে, আরো ভালো দিন আসবে, আরো ভালো কিছু হবে, আরো অনেক ধরনের সামনে সুযোগ আসবে। কারণ এখন ধীরে ধীরে আমাদের সেক্টর বাড়ছে, আমাদের সময় তো আরো ছিল না রে। তোমরা তো এখন বলছো তোমাদের অনেক সেক্টর তৈরি হয়েছে, ওই সময় আমরা আরো হাহুতাশ করতাম। তাহলে বোঝো আমাদের হাহুতাশ করার কত কত কিছু আছে। আমার অনেক ফ্রেন্ড এখনো কিন্তু জব পায়নি, কিন্তু তারা কিন্তু বসে নেই। তারা কিন্তু কৃষি কাজ বলো বা অন্যান্য যে 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 লাইনটা ভালো পারে, কেউ ইংলিশ ভালো পারে, কেউ ইংলিশের দিকে টার্ন করেছে, এক একজন কিন্তু এক এক দিকে মুভ করে গেছে, কেউ ব্যাংকে জব করছে। এখন বিষয়টা হচ্ছে লাইফ চালাতে হবে, কারণ তখন আমাদের কোনো সুযোগই ছিল না। এখন তো তোমাদের অনেক সুযোগ তৈরি হচ্ছে, এখন সামনের আরো 5 বছরের আরো অনেক সুযোগ চলে আসবে। তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, ভালো দিন আসতে বেশি দেরি নাই, ঠিক আছে? আমাদের আশাই বাঁচে জীবন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে বুঝি না। ততদিনে ম্যাম আমরা জনসংখ্যা আরো বাড়বো, মুখ আরো বাড়বে, সমস্যা নেই ম্যাম, ভালো থাকবো। না এখন এখন তোমার চিন্তা করার কারণ নাই, আমাদের কিন্তু অলরেডি অনেক অনেক শোনো শোনো অনেক সুযোগ কমে যাচ্ছে। এই যে অলরেডি কিন্তু কলেজগুলোতে, ন্যাশনাল কলেজগুলোতে কিন্তু অনার্স মাস্টার্স ডিগ্রি অফ করে দেওয়া হচ্ছে, বাজেট পাস হয়ে গেছে। তার মানে সরকারের এখন ঠিকই মাথায় এটা আইডিয়া এসেছে যে গণহারে শুধু মাস্টার্স অনার্স পাস করিয়ে লাভ নাই, কারণ চাকরি দিতে না পারলে এত হতাশ বেকার জাতি দিয়ে কি করবে। তার এক্সপেকটেশন না বাড়ানোই ভালো। যারা শুধু নিজেরা প্রাইভেটে বা পাবলিকে পড়তে পারবে তারা পড়বে, বাকিরা কলেজে অনার্স মাস্টার্স ডিগ্রি তারা পাবে না। এটা সত্যি নাকি? তাহলে বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি, এটা সত্যি। সেই ক্ষেত্রে সিস্টেম চেঞ্জ হচ্ছে, এখন ধীরে ধীরে তোমার সংখ্যা এমনিতেই কমে আসবে, তখন অনার্স মাস্টার্স ডিগ্রি যতটা ঢালাওভাবে বাড়বে বলছো, সেটা আর হবে না, ঠিক আছে? তো সেজন্যই বলছি যে চিন্তা করো না, মানে কি বলবো, আমাদের সেক্টরের জন্য যে রিয়েজেন্ট বা বিভিন্ন কেমিক্যালস এর দাম, এটা যেন একটু সাধ্যের মধ্যে আসবে। আমরা ভবিষ্যতে আমরা বেরোনোর পর আস্তে আস্তে নিজেরাই একটা মানে আমরা এখন ব্যাপারটা হচ্ছে কি জানো, বিষয়টা হচ্ছে আমাদের উপরের লেভেলে তুমি বলো তো কয়জন সায়েন্সের লোকজন আছে, আমাদের একটু দেখাও। লিডারশিপ পজিশনে আমাদের সরকারের যারা আছেন তারা কয়জন আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমাকে একটু বলো। ম্যাম বেশিরভাগই হচ্ছে ওই বাপ দাদার সম্পত্তি হিসেবে একেবারে, তা তো অবশ্যই। আর ম্যাক্সিমাম এসেছে আর্টস থেকে, তারা শুধু দেশের কালচার নিয়ে ব্যস্ত, দেশের খালি ইকোনমি নিয়ে ব্যস্ত, তারা দেশের সায়েন্স বা টেকনোলজি নিয়ে কিন্তু খুব একটা চিন্তিত না। তারা কিন্তু জানেও না যে এই সেক্টর আসলে কত পরিমাণে আসলে দিলে কি পরিমাণ আসলে বেনিফিটেড হওয়া পসিবল। এই গাধা জাতিদের দিয়ে কিভাবে হবে আমরা যতই বলি, আসলে দোষ আমাদের না, দোষ আমাদের কিসের পরে মানে আমরা এক্সপেরিমেন্ট যে আসলে বলি আমাদের ডাক্তারদেরও যে দোষ দেই, আমাদের ডাক্তারদেরও কিন্তু আসলে সেরকম দোষ নাই। তারা তো আসলে সিস্টেমের মধ্যে পড়ে গেছে। যদি যন্ত্রপাতি ভালো না হয়, যদি তোমার টেস্টের রিপোর্ট ঠিক না আসে, তোমাকে ডাক্তার কিভাবে ঠিকঠাক ট্রিটমেন্ট দিবে বলো তো? তোমার রিপোর্ট আসছে উল্টাপাল্টা, ডাক্তার এখন সেই রিপোর্ট অনুযায়ী তোমাকে ট্রিটমেন্ট দিয়েছে। আমাদের আবার যে বায়োকেমিক্যাল টেস্ট করেছে, তাহলে কি তাকে দোষী বলবো আমি? না, তারও দোষ নাই। দোষ কার? যে যন্ত্রটা সরকার সাপ্লাই দিয়েছে সেই যন্ত্রের দোষ। কেন তাহলে সেকেন্ড হ্যান্ড যন্ত্র সবসময় কেনা হয়? কেন সবাই রিজেক্টেড মাল যেগুলো চলে না কোথাও সেগুলো আমাদের দেশে আসে? কেন আমাদের ভালো কোনো টেকনোলজি অ্যাপ্লাই করা হয় না?
এইসব সিস্টেমগত প্রবলেমের কারণে আমরা আসলে মার খেয়ে যাচ্ছি। এখন কে বোঝায় কাকে বলো? বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে? হ্যাঁ, জি এখন ম্যাম। এটা হচ্ছে সমস্যা। তো এসব বুঝে আমাদের চলতে হবে, যেহেতু সরকারের সাথে ফাইট করে আমরা পারবো না। আমরা আমাদের বুদ্ধিকে খাটিয়ে যতটুকু আমাদের জীবনকে সুন্দর করা পসিবল, আমরা সাধারণ জনগণ সেভাবে আমরা চেষ্টা করব। ঠিক আছে? জি ম্যাম, আশা করি Okay? আমরা জি, ma'am. নিজেরা এই বন্ধুরা মিলে আচ্ছা। একটা শেয়ারে ল্যাব দিতে পারবো। অবশ্যই, অবশ্যই, এটা তো খুবই ভালো। এরকম স্বপ্ন তোমরা দেখো তো, সবাই দেখো, ডায়াগনস্টিক সেন্টার বলো, ল্যাব বলো, বা কোনো হসপিটাল হোক, ভবিষ্যতে তোমরা এরকম একটা প্ল্যান করো। হ্যাঁ, যেহেতু বায়োটেক রেজিস্ট্রেশন ইনশাআল্লাহ সেগুলো ফ্রুটফুল হবে। ঠিক আছে? ওকে? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো। আর নেক্সট ক্লাসে তোমাদের মাজিদ স্যার ল্যাপটপ দেখিয়ে দিবে। আর জি, ma'am. তোমার মাজিদ স্যার আগে নিয়ে নিক, তারপর আমি তোমাদের ফাইনাল একটা ক্লাস নিয়ে মিডে বিষয়ে আবার একটু কথা বলে নিব। টাইম মাজিদ স্যার কি ক্যালকুলেশন গুলো আরেকটু মানে একবার ই করে দেখাই দিবে? মানে এখন তো আমরা জাস্ট একটা থিওরি হ্যাঁ, হিসেবে হ্যাঁ, সেটা পড়লাম। তোমাকে সেটা হ্যাঁ, তো থিওরি করে দেখাবে পড়েছো, তো তোমাদের ও অবশ্যই। দেখিয়ে স্যার দিবে। আমাদের ও ম্যাম আছে ক্লাসে, ল্যাবে এর জন্য থাকবে জয়েন এবং করতে ল্যাব পারবো থেকে না। তোমাদের সব ক্যালকুলেশন সহ দেখাবে। তো জি সবকিছু ম্যাম। সহই দেখাবে। তো আপনি কিছু না, নাম্বার বের আপনি শেষ করে দিবেন। ঠিক আছে? জি ম্যাম। টেনশনের কারণ নাই। ওকে? আচ্ছা, তারপরে তো আমি তো আছি, কোথাও কিছু বুঝতে Thank you, ma'am. সমস্যা হলে বা হ্যাঁ, এটা বলা তো মাঝে ডেমো ওই যে দেখে ইয়াতে বুঝতে আছে। সমস্যা হয়, তাহলে অবশ্যই তোমরা সেটা নোট করে রাখবে এবং পরের ক্লাসে আমি সেটা নিয়ে আলোচনা করব। ওকে ম্যাম। ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে ঠিক আছে, সবাই ভালো হ্যাঁ, থাকো। ম্যাম, আর ছেড়ে আমি দিচ্ছি। হচ্ছে সাবধানে থাকবেন ম্যাম। হ্যাঁ, আচ্ছা, সামনে তোমরা থেকো। করোনা বেড়ে গেছে, ভীষণ রকমের বেড়ে গেছে। জি ঠিক ম্যাম, আছে? দ্বিতীয় ঢেউ তো শুরু হয়েছে ম্যাম। ইনশাআল্লাহ আমাদের কিছু হবে না, তারপরে সাবধান থাকো। ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আসসালামু আছে। আলাইকুম ম্যাম। ওকে, Ma'am, ভালো থাকো। আর শিবলিকে ma'am, আমি দিয়ে দিব, ইয়াটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? শিবলি সবাইকে একটু দিয়ে দিও। জি ম্যাম, জি ম্যাম। ওকে, ঠিক আছে। আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো সবাই। থ্যাংক ইউ ম্যাম। ওকে, ওয়েলকাম।